ওকে, আসসালামু আলাইকুম। যে কাঁচা বাচ্চারা রেকর্ড দেখছে তাদের জন্য ক্লাসটা এখন শুরু হইলো। যদিও ক্লাসটা 13 মিনিট আগে শুরু হইছে। আমি হচ্ছে রেকর্ডে যেগুলো আসলে পড়াশোনার বাইরের আলোচনা সেগুলো কম রাখার চেষ্টা করি। তাতে যারা রেকর্ড দেখে তারা হচ্ছে একেবারে কনসাইজ রেকর্ডটা দেখতে পায়। রেকর্ড শুরু করার আগে কিছু প্রশ্ন পাইছিলাম স্টুডেন্টদের থেকে, সেই প্রশ্নগুলো বলে দিই। ভাই এখন কি বই ম্যানেজ করতে হবে? আপাতত কোনো বই ম্যানেজ করতে হবে না। এট লিস্ট এই উইকে না। যদি বই ম্যানেজ করতে হয় আমি বলে দিবনে। একজন জিজ্ঞেস করছে ভাইয়া সেকেন্ড পেপার কিভাবে কি হবে? সেই আনসারটাও দিচ্ছি। প্রথমত এই আমার যে অ্যানাউন্সমেন্ট দেখে তোমরা সবাই ভর্তি হইছো, এই অ্যানাউন্সমেন্টে হচ্ছে সেকেন্ড পেপার কোর্সের একটা ব্যাপার আছে। তবে সেটা কিন্তু লাইভ ক্লাস না। সেটা রেকর্ডেড ক্লাস। এটা দেওয়ার উদ্দেশ্য আমি হয়তো ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম। মনে নেই বলছিলাম কিনা? এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হাতে গোনা ২-১ টা কলেজ বাদে বাংলাদেশে মেক্সিমাম কলেজে দেখবা একসঙ্গে ৪ টা চ্যাপ্টার পড়াচ্ছে। মানে ৪ জন টিচার তোমার ক্লাস নিবে। কোন টিচার পড়াচ্ছে গুণগত রসায়ন, কোন টিচার পড়াচ্ছে হচ্ছে পরিমাণগত রসায়ন। মানে ১ম পত্র, ২য় পত্র মিক্স করে পড়ায়। মেক্সিমাম কলেজে ২-১ টা কলেজে পড়ায় না। তার মধ্যে নটরডেমে পড়ায় না। নটরডেম খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার। কিন্তু মেক্সিমাম কলেজে হচ্ছে এই মিক্সড আপটা করে। এখন ধরো তোমার হাফ ইয়ারলি পরীক্ষায় দেখবা ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার আছে আর সেকেন্ড পেপারেরও ১-২টা চ্যাপ্টার আছে। তো তখন আসলে তুমি কি করবা? আর আমার স্টুডেন্টদের একটা প্রবণতা আমি দেখছি, যারা আমার কাছে পড়ে তারা কেন জানি অন্য টিচারের পড়া বুঝে না বা বুঝতে চায় না। এদের মধ্যে এই বাতিকটা আছে। তো এইজন্য হচ্ছে সেকেন্ড পেপারের কোর্সগুলো রেকর্ডেড আকারে দিয়ে দেওয়া হইছে। যেন হচ্ছে তারা চাইলে রেকর্ডেড আকারে করে কলেজের পরীক্ষাটা দিতে পারে। এবং ওই রেকর্ডগুলোতে হচ্ছে একেবারে ফুল সিলেবাস কভার করা আছে। কোনো কিছু কম নাই। একেবারে একাডেমিক টু অ্যাডমিশন কভার হয়ে যাবে। কেউ যদি ওই ক্লাস করে পরবর্তীতে সেকেন্ড পেপারের কোনো কোর্সে ভর্তি নাও হয় তাও কোনো সমস্যা নাই। অথবা অনেকে আছে বাংলাদেশের কলেজ সিস্টেমে ফার্স্ট ইয়ারে যত পড়ার সময় পাওয়া যায়, সেকেন্ড ইয়ারে গিয়ে প্রি-টেস্ট, টেস্ট, এই হাফ ইয়ার ফাইনালের রেজাল্ট, এই জিনিসগুলো নিয়ে ঝামেলা হয়। তখন দেখা যায় ওখানে পড়ার সময় কম পায়। তো তখন হচ্ছে দেখা যায় হযবরল লেগে যায়। এইজন্য এখন যদি কেউ চায় সেকেন্ড পেপারের ১-২টা চ্যাপ্টার সে আগায় রাখলেও রাখতে পারে। তার জন্য সেকেন্ড পেপারটা দেওয়া। তাহলে অনেকে প্রশ্ন করতে পারে, ভাই লাইভ ক্লাস নিলে কি হইতো? ২ টা পেপার একসঙ্গে লাইভ ক্লাস নেওয়া আসলে না আমার জন্য ভালো, না তোমাদের জন্য ভালো। তুমি কোন পেপার পড়বা, কোনটা পড়বা? নিজের মধ্যে হযবরল লেগে যাবে। এজন্য ২ পেপার আমি একসঙ্গে লাইভ নিচ্ছি না। এরপরে কথা হচ্ছে অনেকে আগায় থাকতে চাইবে যে, ভাই আমি এখন ফ্রি আছি, আমি পরিমাণগত রসায়নটা শেষ করে ফেলি বা আমি পরিবেশ রসায়ন শেষ করে ফেলি। এখন লাইভ ক্লাস নিলে তো আমার জন্য বসে থাকা লাগবে তার। আমি কখন কবে ক্লাস নিবো সেই ক্লাসের কনটেন্ট সে পাবে, তারপরে সে ওই চ্যাপ্টারটা শেষ করবে। তো একটা চ্যাপ্টার লাইভে শেষ হতে লাগে হচ্ছে ১.৫ মাস। কিন্তু সে যদি রেকর্ড দেখে ১ সপ্তাহের মধ্যে শেষ করতে চায়, আমার তো সেই সুযোগটা দিতে হবে। এজন্য হচ্ছে ওইখানে দেওয়া হইছে। এরপরে সেভাবে ফার্স্ট পেপারে কি কোনো আর্কাইভ ক্লাস দেওয়া হবে? মানে ফার্স্ট পেপারে কোনো আর্কাইভ ক্লাস দেওয়া আমার জন্য কোনো ম্যাটার না। কিন্তু তোমাদের আসলে লাগবে না। কেন লাগবে না? কারণ বাংলাদেশের যেকোনো কলেজ থেকে আমি অনেক আগায় থাকবো। অনেকে বলতে পারে, ভাইয়া কলেজে যদি অন্য কোনো চ্যাপ্টার থাকে, বাংলাদেশের কোনো কলেজে গুণগত রসায়নের বাইরে যায় না হাফ ইয়ারলি পরীক্ষায়। কোনো কলেজেই যায় না। সো গুণগত রসায়ন দিয়েই সব কলেজ শুরু করে এবং আমরা সেখানে কলেজের আগে থাকবো। তারপরও ভাইয়া দিচ্ছেন না কেন? দিচ্ছি না এই কারণে, আমি যদি এখন তোমাকে সেকেন্ড পেপার অভ্যাসে রেকর্ড দিচ্ছি, ফার্স্ট পেপার রেকর্ড দিচ্ছি, হযবরল লেগে যাবে। আর এই চ্যাপ্টারের নলেজ পরের চ্যাপ্টার গুলোতে কাজে লাগে। সো দিন শেষে somehow or anyhow তোমাকে গুণগত রসায়নই পড়তে হবে। আর সেটা আমিই পড়াইতেছি। সো দিন শেষে আসলে তোমার এখানে আর্কাইভ ক্লাস দরকার নেই ফার্স্ট পেপারেই। বাট তারপরে যদি কেউ চায় তারা এটা এটা দেওয়া আমার জন্য এমন আহামরি কিছু না। বাট তোমাদের ভালোর জন্যই আমি দিচ্ছি না। আমার সাথে, সাথে আগেও তাইলেই হয়ে যাবে। মানে এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই। এরপরে হচ্ছে আর কি, কি জানি কোয়েশ্চেন আসছিল? আ যে হচ্ছে ঠিক আছে। আর তেমন পড়াশোনা নিয়ে তেমন কোনো প্রশ্ন ছিল না। আমরা এখানে আসি। গুণগত রসায়ন। এটাকে ইংলিশে বলে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। আর এটা হচ্ছে আমাদের ১ম পত্রের ২য় অধ্যায়। এখন অনেকে বলবে, ভাইয়া ২য় অধ্যায় দিয়ে কেন শুরু করছেন? কেন ১ম অধ্যায়ে না? এখানে একটা খুব সুন্দর প্রশ্ন আছে। এটা প্রায়ই জিজ্ঞেস করে অনেকে। কয়েকটা কারণে। নাম্বার ১, আমরা কিন্তু এখনো জানি না যে আমাদের শর্ট সিলেবাস না ফুল সিলেবাস, তাই না? আমরা ধরে নিচ্ছি আমাদের ফুল সিলেবাস। কিন্তু who knows ২৫ এরকম হচ্ছে শর্ট সিলেবাস, মানে ১ম এ ফুল সিলেবাস বলছিল, জানো কিনা তোমাদের সিনিয়রদের? জানি এটা যে ২৫ ব্যাচের। ১ম এ বলছিল ফুল সিলেবাস, ফুল সিলেবাস, ফুল সিলেবাস। তারপরে গিয়ে হচ্ছে সরকার ঘোষণা করল যে শর্ট সিলেবাস। এটা কিন্তু ২৫ ব্যাচে হইছিল। তো যদি শর্ট সিলেবাস হয়, যদি দেয়, তাইলে গুণগত রসায়ন দিয়ে এমনিই শুরু, অমনিই শুরু। এটা হচ্ছে একটা কারণ। নাম্বার ২ হচ্ছে কলেজ আসলে গুণগত রসায়ন দিয়ে শুরু করে। কারণ ১ম অধ্যায়ে না দেখবা যে তোমাদের এসএসসি পরীক্ষায় যেরকম ছিল না যে নিরাপদ ব্যবহার, ওই যে এটা কেমনে ইউজ করতে হয়, ওটা কেমনে ইউজ করতে হয়, বিপদ সাইন, ওই জিনিসগুলোই আমাদের হচ্ছে এখানেও আছে।
ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এখন এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার যে ব্যাপারগুলো আছে সেগুলো না বাকি কয়েকটা চ্যাপ্টার পড়লে এমনিতেই তুমি অনেক কিছু বুঝে যাবা, পড়া হয়ে যাবে। মানে এরকম এরকম যে সাইকেল চালানো আর সাইকেল চালানোর নিয়ম শেখা। প্রথম অধ্যায় হচ্ছে সাইকেল চালানোর নিয়ম শেখার মতো কিছু কথা লেখা আছে। তো আমি যদি পরের ৩টা পড়াই ফেলি, তারপরে তোমার যদি ওইটা শর্ট সিলেবাস না দিয়ে ফুল সিলেবাস দেয়, ওইটা পড়তে আমাদের সময় লাগবে না। ইভেন তোমার যদি মনে হয় তুমি চাইলে নিজেও পড়ে নিতে পারো, বাট থাকলে অবশ্যই আমি পড়াবো। এই লজিকে হচ্ছে ২য় অধ্যায় শুরু। সো গুণগত রসায়ন, এটাকে ইংলিশে বলা হয় কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। মানে কেমিস্ট্রির কয়েকটা ব্রাঞ্চ আছে। অর্গানিক কেমিস্ট্রি, তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, তারপর হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। যেটাকে আমরা কোয়ান্টিটেটিভ বলি, ওটাকে বলা হয় বাংলায় পরিমাণগত রসায়ন। ওইখানে হিসাব নিকাশ করা হয়, এর কতটুকু এটা তৈরি করবে, ওইটা তৈরি করতে এর কতটুকু লাগবে, তারপরে হচ্ছে এ ওর কতটুকুর সাথে বিক্রিয়া করবে, এর ঘনমাত্রা কত, ওর মোল সংখ্যা কত, ওর অণু সংখ্যা কত। এই টাইপের হিসাব নিকাশ করা হয় কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, পরিমাণগত রসায়ন, আমাদের ২য় পত্রের ৩য় অধ্যায়। আর এটা হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এখানে আসলে পদার্থের বৈশিষ্ট্য বা রসায়নের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, গুণ নিয়ে আলোচনা করা হয়। কে কেমন হচ্ছে বিক্রিয়া দেখায়, কার গঠন কেমন, কার মডেল কেমন, কয়টাতে বেশি ইলেকট্রন আছে, কয়টাতে প্রোটন আছে, এইসব জিনিস নিয়ে আলোচনা করা হয়। তো আমরা এখানে কিছু বেসিক শিখবো। এবং এখানে যদি কেউ হচ্ছে আমার ওই যে প্রি এইচএসসির ক্লাসগুলো নাও করে থাকি, কোনো প্যারা নাই। এখানে যেখানে যে বেসিকটুকু লাগবে সেখানে আমরা সেটুকু দেখাই দিব। তো একেবারে 9-10 লেভেল থেকে আসি, পদার্থ নিয়ে শুরু করি। পদার্থকে ইংলিশে সাবস্টেন্স বলা হয়। পদার্থের ডেফিনেশন কি? খুবই মজার ডেফিনেশন। যার ভর আছে, যা জায়গা দখল করে এবং যা বল প্রয়োগে বাধা দেয় তাকে আমরা পদার্থ বলি, তাই না? অনেক সময় আমাদের আব্বু আম্মু গালি দেয় না যে তুই একটা অপদার্থ? তখন চাইলে সায়েন্সের ভাষায় আব্বু আম্মুরে বলতেই পারো যে আমার ভর আছে, আমি জায়গা দখল করি এবং আমাকে বল প্রয়োগ করলে আমি সেটার পেছনে বাধা দেই, সুতরাং আমি একটা পদার্থ। সায়েন্সের ভাষায় তুমি পদার্থ। ইভেন ছোটবেলায় প্রায়ই শুনতা না যে ক্রিয়া কাকে বলে? যে কোনো কিছু করাকে ক্রিয়া বলে। সো ঘুমানো একটা ক্রিয়া, খাওয়া একটা ক্রিয়া। তো অনেক সময় আব্বু আমার বলতো তুই কোনো কাজ কাম করিস না আর কি, ক্রিয়া মানে কাজ। সো তুই কোনো কাজ কাম করিস না মানে যে আমি খাইতেছি, আমি পড়ছি, এগুলো আসলে সব কাজ। সো পদার্থ হচ্ছে যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা দেয়, তাকে পদার্থ বলে। অহনা তাবাসসুম বলছে এটা কি ম্যাটার? না, ম্যাটার মানে হচ্ছে, যদিও আমি যদি আক্ষরিক ট্রান্সলেট করি তাহলে ম্যাটার মানে পদার্থ আসে, কিন্তু ম্যাটার মানে প্রায়োগিক ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় বিষয় বোঝায়, মানে হোয়াটস দ্য ম্যাটার, বিষয়টা কি, ব্যাপারটা কি। আর পদার্থকে ইংলিশে বলা হয় সাবস্টেন্স। এটা হচ্ছে বেশি যায়। এটা অনেকটা কিরকম, এই ভরবেগের ইংলিশ কি কেউ কি জানি? সায়েন্সের ইংলিশ বাংলা কিন্তু একটু অদ্ভুত। অনেকে এমনি ইয়া করবে, কি বলে, ট্রান্সলেট করবে, ভর মানে হচ্ছে ম্যাস, বেগ মানে ভেলোসিটি, তাহলে এটা ভরবেগের ইংলিশ কি হবে? ম্যাস ভেলোসিটি। না, ভরবেগের ইংলিশ কিন্তু মোমেন্টাম। এটা মিলবে না, নর্মাল নিয়মে করলে এটা মিলবে না, হ্যাঁ। আচ্ছা, গত কয়েকটা দিন আমি এমন পরিমাণ রোদে পুড়ছি, এমন পরিমাণ, মানে একেবারে হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত এই যে যে হিট ওয়েভের যে রোদ, এই পুরোটা আমার আমার উপর দিয়ে গেছে। তো আমার কাছে আজকে হচ্ছে, আজকে আমার ব্যস্ততা শেষ হলো আর কি, দুপুর দুপুর না বিকালের দিকে। তো আমি আয়নার সামনে গিয়ে দেখি আমারে পুরো শ্রীলঙ্কার প্লেয়ারদের মতো দেখাচ্ছে, হালকা ব্রাউনিশ ব্রাউনিশ, মানে হচ্ছে আহ অনেক টেস্ট গেছে, অনেক টেস্ট। তো দেখা গেছে যে হচ্ছে যেখানে গেছি গত কয়েকদিনে, সেখানে হচ্ছে লাইন, রোদের মধ্যে লাইনে দাঁড়ানো, মানে যা তা অবস্থা গত কয়েকটা দিন। আচ্ছা, পদার্থ দুই রকম। কি কি? একটা হচ্ছে মৌলিক পদার্থ, এটাকে কেউ কেউ বেসিক সাবস্টেন্স বলে, কেউ কেউ এলিমেন্টস বলে। আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ। এগুলো ভাই ক্লাস 8 এর জিনিস, তারপরে কেন বলতেছি, কারণ আমরা একটু বেসিক জিনিস শিখে আসি। মৌলিক পদার্থকে সংক্ষেপে মৌল বলে, আর যৌগিক পদার্থকে যৌগ বলে। এখন কোনটা মৌলিক পদার্থ কোনটা যৌগিক পদার্থ বুঝাই দেই। মৌলিক পদার্থ মানে হচ্ছে তুমি যারে ভাঙলে নতুন কিছু পাবা না। যেমন ধরলাম যে হচ্ছে আমার কাছে 1 খণ্ড স্বর্ণের বার আছে। ধরলাম যে এই ফোনটা হচ্ছে 1 খণ্ড স্বর্ণের বার। এখন আমি যদি এই ফোনটারে কাটি, ভাঙি, ওই স্বর্ণের বার ছাড়া, স্বর্ণ ছাড়া তো আমি আর কিছুই পাবো না, তাই না? নতুন কিছু হবে না। তো যাকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ।
আর যাকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায়, যেমন এই ফোনটাকে আসলেই ভাঙলে আমি এক টাইপের জিনিস পাবো না, কত টাইপের জিনিস আছে। তো যাকে ভাঙলে আমি অনেক টাইপের জিনিস পাবো সেটা হচ্ছে যৌগিক, যাকে ভাঙলে অন্য কিছু পাবো না সেটা হচ্ছে মৌলিক। এরপরে আসে হচ্ছে মৌলিক পদার্থের যে একটা ইউনিট আছে না, স্ট্রাকচারাল ইউনিট, সেটাকে আমরা কি বলি জানি? অ্যাটম। অনেকে না এই দুইটা হইতেছে ঝামেলা করে। অ্যাটমের বাংলা কি? অ্যাটমের বাংলা কিন্তু পরমাণু। সো মৌলিক পদার্থের স্ট্রাকচারাল ইউনিট বলি বা ক্ষুদ্রতম কণিকা বলি, সেটা হচ্ছে অ্যাটম। অবশ্যই নোট করব। শৈশব বলছে ভাই নোট করবো কিনা, অবশ্যই অবশ্যই। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বলো বা ক্ষুদ্রতম কণিকা বলো বা গাঠনিক একক বলো, সেটা হচ্ছে অণু, সরি পরমাণু। আর যৌগিক পদার্থের যে গাঠনিক একক সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে মলিকিউল। এটাকে বলা হয় পরমাণু, এটাকে বলা হয় অণু। তাহলে কি বললাম? সেটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে অণু। এই অণু আবার দুই রকম, একটু বলে দিই সবাইকে। একটা হচ্ছে মৌলিক অণু, একটা হচ্ছে যৌগিক অণু। মৌলিক অণু আর যৌগিক অণু। আচ্ছা, মৌলিক অণু কোনগুলা? যে কোনো কিছু মৌলিক মানে হোমোজেনাস টাইপের। হোমোজেনাস মানে হচ্ছে আমি যদি কয়েকটা অণু লিখি, তোমরা উদাহরণ দিলেই ঠাস করে বুঝতে পারবা। যেমন ধরো কাঁচা বাচ্চারা H2, এটা একটা মৌলিক অণু না? কারণ এখানে দুই টাইপের পরমাণু আছে, দুইটা পরমাণু আছে, বাট একই টাইপের, হাইড্রোজেন হাইড্রোজেন মিলে H2 তৈরি করছে। তারপর ধরো হচ্ছে অক্সিজেন, এটা একটা মৌলিক অণু। তারপরে ধরো হচ্ছে ক্লোরিন, এটা একটা মৌলিক অণু। তারপরে ধরো হচ্ছে ফ্লোরিন, এটা একটা মৌলিক অণু। যে অণুতে একই পরমাণু মিলে তৈরি হয় তাকে মৌলিক অণু বলা হয়। আর এরপরে হচ্ছে যৌগিক অণু কোনগুলা? যৌগিক অণু হইতেছে যেমন ধরো H2O একটা যৌগিক অণু। তারপরে হচ্ছে HCl একটা যৌগিক অণু, যেখানে ভিন্ন ভিন্ন পরমাণু মিলে অণু গঠিত হয়। তো আমি বিশ্বাস করি এখানে যা লেখা আছে এগুলো তোমাদের না জানা কিছু না। সংক্ষেপে রিভিউ করে দেই। পদার্থ দুই রকম, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। মৌলিককে বলা হয় হতেছে বেসিক সাবস্টেন্স বা এলিমেন্টস বলে, আর যৌগিক তো কমপ্লেক্স, যৌগিকের নাম হচ্ছে কম্পাউন্ডস। এর স্ট্রাকচারাল ইউনিট হতেছে পরমাণু, এর স্ট্রাকচারাল ইউনিট হতেছে অণু। অণু আবার দুই রকম, একটা হচ্ছে মৌলিক অণু, একটা হচ্ছে যৌগিক অণু। এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে, এটা আমরা অনেকেই জানি না, প্রতীক আর সংকেত। যেমন ধরো হাইড্রোজেন আর হচ্ছে H2, তারপরে হচ্ছে কার্বন CO2, অক্সিজেন O2। মানে একটু বুঝাই দিই, এই প্রতীক আর সংকেত নিয়ে সবার একটু ঝামেলা হয়। প্রতীক কোনগুলা? প্রতীক হইতেছে নর্মালি হাইড্রোজেন। তুমি যদি এটাকে বাংলায় লিখতে চাও এত বড় হয়ে যায় না? তোমাদের বন্ধুর মধ্যেই দেখবে অনেকের ক্ষেত্রে কারো নাম ধরো হচ্ছে মোশাররফ। আমি বিশ্বাস করি এটারে ওর বন্ধু সমাজে কেউ মোশাররফ নামে ডাকে না, সবাই মোশা নামে ডাকে। তারপর ধরো মোস্তাককে মোস্তা নামে ডাকে। এরপরে হইতেছে এরকম অনেক থাকে না যে অনেক বড় বড় নাম থাকে, কিন্তু এত বড় নাম বন্ধুরা কেউ ডাকে না, কারণ এত বড় নাম ডাকা কনভিনিয়েন্ট না। এরকম অনেক আছে, তোমার বন্ধুর মধ্যেই হয়তো আছে। যেমন হাবিবুর রহমান, সে হাবিবুর রহমানকে কেউ কি হাবিবুর রহমান বলে? জীবনেও বলে না, হাবিব বলে আর কি। মফিজুর রহমান রে মফিজ বলে। কাহিনী হইতেছে এই যে হাইড্রোজেন কার্বন অক্সিজেন এই নামগুলো তো অনেক বড় বড়। এই বড় বড় নাম তো সবসময় লিখা বা বড় বড় নামগুলো তো হচ্ছে ব্যবহার করা সুবিধাজনক না। ওই বড় নামকে সংক্ষেপ করার জন্য আমরা একটা দুইটা অ্যালফাবেট দেই, এই একটা দুইটা অ্যালফাবেটকে আমরা বলি হচ্ছে প্রতীক। সো প্রতীক জাস্ট আমি বলতে পারি নামের সংক্ষিপ্ত রূপ। প্রতীক কিন্তু কোনো অর্থ বহন করে না, কিন্তু সংকেত অনেক অর্থ বহন করে, সংকেতের মধ্যে অনেক তথ্য নিহিত আছে। তোমরা কি বুঝো? মানে এখানে না অনেক তথ্য ক্যারি করে সংকেত। কিরকম তথ্য ক্যারি করে? যেমন ধরো কার্বন ডাই হাইড্রোজেন একটা সংকেত। এটা কি মিন করে? এটা মিন করে হইতেছে হাইড্রোজেন অণুতে দুইটা পরমাণু আছে। কার্বন ডাই অক্সাইড একটা সংকেত, সেটা মিন করে কার্বন ডাই অক্সাইড অণুতে তিনটা পরমাণু আছে, তার মধ্যে একটা কার্বন পরমাণু, দুইটা অক্সিজেন পরমাণু। আচ্ছা, অর্পিতা বলছে যৌগিক এর মধ্যে মৌলিক অণু আসলো কেন? মানে এইখানে যে যৌগিক বলছি সেটা হচ্ছে যৌগিক পদার্থ, বুঝছো? আর এটা যেটা বললাম সেটা হচ্ছে অণু। মাথায় রেখো আর কি। তথ্য ক্যারি করে কোনটা? তথ্য ক্যারি করে সংকেত। যেমন আমরা যখন প্রাইমারি না হাই স্কুলে পড়তাম,
তখন আমাদের সাথে একটা ছেলে ছিল, ওর নাম ছিল হচ্ছে ওসমান। তো ওই ছেলেটার হচ্ছে মুখে অনেক গন্ধ। তখন আবার ওই অ্যাডভার্টাইজটা খুব পপুলার হয়েছিল, আমার নাম মফিজ, ভাড়া হয়েছে 30। দেখছো কিনা? যে এক লোকের নাম মফিজ থাকে, তো সে সিএনজি চালায়। তো তার গালে গন্ধ দেখে কেউ তাকে জিজ্ঞেস করে যে ভাড়া কত, কিন্তু সে ওই মুখে গন্ধ দেখে মুখ হা করে না, তো সে আসতে বলে 30। 30। তো সে হ্যাঁ, দেখছে অনেকে। তো ওর গালে গন্ধ দেখে ওরে সবাই ম্যাজিক উসমান ডাকতো। একদম মানে ক্লাসের সবাই। আমি ডাকতাম না, বাট সবাই ওর নাম দিছে ম্যাজিক উসমান। এখন ওই যে ম্যাজিক উসমান তো একটা তথ্য ক্যারি করে, যে ম্যাজিক উসমান নামের পেছনে একটা আহ ঘটনা আছে, একটা ব্যাপার আছে। তো কাহিনী হইতেছে যে এই হচ্ছে সংকেত। সংকেত হচ্ছে তথ্য ক্যারি করে, আর প্রতীক খুব একটা তথ্য ক্যারি করে না। খুব একটা না, মানে কোনো তথ্যই ক্যারি করে না, জাস্ট নামে সংক্ষিপ্ত রূপ। সংকেত কিন্তু জাস্ট সংক্ষিপ্ত রূপ না, সংকেতের মধ্যে অনেক কাহিনী আছে। ওকে, যেমন ধরো হচ্ছে সালফার হচ্ছে একটা খুব ভালো একটা কথা বলছে, সালফার একটা প্রতীক, বাট S8 হচ্ছে সংকেত। এটা কি মিন করে? সালফারের অণুতে 8টা পরমাণু আছে। এটা গ্রাম এলাকায় মানুষ মানুষের খুব এরকম নাম দেয়, উদ্ভট নাম দেয়। মানে আমাদের এলাকায় আছে, এক চাচা আছে আর কি, উনি ইঞ্জিনিয়ার। বলতেছে একটু সেভ করে নেই। আমি কোন এলাকার? আমার বাসা হচ্ছে বাগেরহাট, বাগেরহাট জেলা। তো ওই চাচা একদিন মানে আমাদের বাড়ির সামনে ব্রিজ, ওই ব্রিজের উপরে ছেলেপেলে বসে আড্ডা দেয় আর কি। তো একদিন হচ্ছে উনি বাজার থেকে ভ্যানে আসছে। তো ভ্যানে 5 টাকা ভাড়া, সে ভ্যান থেকে নামছে। তো ভ্যানওয়ালারে সে নাকি অনেকবার একটু জোরে সোরে বলছে, আমি তখন ছিলামও না। হ্যাঁ, লেকচার শিট দেওয়া হবে, মানে এটা দেওয়া হবে আর কি, যেটাতে আমি এনোটেট করছি। তারপরে হচ্ছে তোমরা নোট করবা। তো উনি ভ্যান থেকে নামার পরে বোধহয় 10 টাকা দিচ্ছে। ভ্যানওয়ালা বোধহয় বলছে যে ভাই আপনার বড় ব্যাগ নিয়েছেন, তো 5 টাকা, 10 টাকা রাখেন। তো উনি নাকি ভ্যানওয়ালারে বারবার বলেছে 5 টাকা দিব্যা কিনা, 5 টাকা দিব্যা কিনা। তো এরপর থেকে ওনার নাম হয়ে গেছে পুরো এলাকায় 5 টাকা। ইভেন ইভেন ঈদের দিন ওনার বাসার সামনে একটা সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডে লেখা ইঞ্জিনিয়ার্স হাউস। তো কে জানি হইতেছে ওইখানে কালি দিয়ে প্রথমে লেখাটা ঢাকছে, তারপরে হচ্ছে 5 টাকার হাউস লিখে আসছিল। এইটা নিয়ে তো এলাকায় পুরো হচ্ছে গ্যাঞ্জাম ঈদের দিন, মানে চাঁদ রাতের দিন আর কি। এটা কে করছে? তো কোনো এক পিচ্চি বাচ্চারা করছিল আর কি। এটা গ্রামের দিকে হয়, খুব হয়। তাহলে আমরা দেখলাম হচ্ছে কি, আমরা দেখলাম পদার্থ দুই রকম। সেটা হচ্ছে S8 এর মতো বেশি পরমাণু বিশিষ্ট অন্য কোনো মৌলিক অণু আছে? হ্যাঁ, ফসফরাসে 4টা আছে, দেখবো আমরা আস্তে আস্তে দেখবো। দেখলাম পদার্থ হচ্ছে কাকে বলে? যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা দেয়, সেটা হচ্ছে পদার্থ। দুই রকম, মৌলিক এবং যৌগিক। তো মৌলিক এবং যৌগিক, মৌলিক কোনটা? যাকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক। যাকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক। তো যৌগিক আবার দুই রকম, একটা হইতেছে মৌলিক অণু, কি বলে, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে অণু, একটা হচ্ছে মৌলিক অণু, যৌগিক অণু, ঠিক আছে। তারপরে দেখলাম হচ্ছে প্রতীক এবং সংকেত। প্রতীক কোনো তথ্য ক্যারি করে না, শুধু নামের সংক্ষিপ্ত রূপ। সংকেত অনেক তথ্য ক্যারি করে, সংকেতের মধ্যে কয়টা পরমাণু আছে, কিভাবে আছে, সেগুলো মিন করে। এবার আমরা দেখবো হচ্ছে মূল কণিকা। মূল কণিকা মানে এখানে তোমাদেরকে একটু ইতিহাস বলি, ইতিহাসগুলো 9-10-এ ছিল, তো এই জন্য আমি আর এখানে বলতেছি না। তোমাদের মনে আছে যে ডেমোক্রিটাস নামে একজন সায়েন্টিস্ট ছিল? সায়েন্টিস্ট তো না, গ্রিক দার্শনিক। ডেমোক্রিটাস সাহেব বলছিল যে হচ্ছে পরমাণুর ক্ষুদ্রতম কণিকা হচ্ছে অ্যাটম। অ্যাটমকে আর ভাঙাচোরা যায় না। এই মনে আছে? ডেমোক্রিটাস এই কথা বলছিল। এখন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস যে কথা বলছিল, আমরা তো জানি যে এই কথা ঠিক না। কারণ পরমাণুটা তো ভাঙা যায়। পরমাণুরে ভেঙে আমরা কত কিছু পাই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সো ডেমোক্রিটাস যে বলছিলেন অ্যাটম অবিভাজ্য, সেই কথাটা তো আমরা এখন জানি ঠিক না। তো ওই কথাটাকে ঠিক না ধরে পরমাণুরে অনেকে অনেক ভাবে হচ্ছে ভাঙছে। তো ওই পরমাণুরে অনেকে অনেক ভাবে যে ভাঙছে, ভাইয়া বোর্ডের ছোট বাচ্চার ছবি কেন? ওই যে বেসিক শিখছি না, তোমরা তো এখনো বাচ্চা, এই জন্য হচ্ছে ছোট বাচ্চার ছবি। ওটার একটা মিনিং আছে আর কি। তো ডেমোক্রিটাস সাহেব যে বলছিল পরমাণুর ভাঙাচোরা যায় না, তো সেইটাকে আসলে অপোজ করে আমরা দেখলাম যে পরমাণুর অনেক ভাঙাচোরা যায়। যদিও এইখানে যে কথাগুলো লেখা আছে, সেই কথাগুলো বিশ্বাস করো 1970 সালের তথ্য এখানে দেওয়া। মানে আমরা এখানে যে কথাগুলো বলতেছি, এর পরেও না সায়েন্স অনেক আগাইছে, অনেক। তুমি দেখবা যে হচ্ছে এটারে প্রোটন রে ভাঙা যায়, কোয়ার্ক তৈরি হয়। বাট আমরা এখনো যে সায়েন্স পড়ছি সেটা হচ্ছে প্রায় 1970-75 সালের সায়েন্স। বাট কিছু করার নাই, আমাদের বইয়ে এই জিনিসগুলোই আছে। আমাকে বইয়ে এই জিনিসগুলোই পড়তে হবে, কারণ পরীক্ষায় জিনিসগুলোই আসবে। আর তাছাড়া কারো যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে,
তাহলে সে অবশ্যই দেখে নিতে পারবে। সে অবশ্যই হচ্ছে পরবর্তীতে পড়াশোনা নিয়ে পড়াশোনা করলে বা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়াশোনা করলে সে এমনিতে জানবে। সো মূল কণিকা কিসের মূল কণিকা? পরমাণুর মূল কণিকা। মানে অ্যাটমের যে হচ্ছে মেইন যে পার্টিকেল গুলো থাকে সেগুলো তিন রকম, একটা হচ্ছে স্থায়ী, একটা অস্থায়ী, একটা কম্পোজিট। সবাই একটু লিখে নাও। এখন দেখি স্থায়ী কণিকা কোনগুলা। স্থায়ী কণিকার এগুলো ডেফিনেশন কখনো লাগে না। ইভেন আমাদের ডেফিনেশন হচ্ছে মূল কণিকা কি অ্যাটম, না না না। আচ্ছা, আমরা আসলে কণিকা পড়ছি, কিসের কণিকা জানো? পরমাণুর কণিকা। মানে ডেমোক্রিটাস যে বলছিলেন পরমাণুরে ভাঙা যায় না, আমরা তো দেখলাম পরমাণুরে ভাঙা যায়। পরমাণুরে ভেঙে যে কণিকাগুলো পাওয়া যায় তার মধ্যে মূল কণিকা হচ্ছে তিনটা। সেই মূল কণিকা মানে হচ্ছে পরমাণুর মূল কণিকা, বুঝছো? এখানে লিখে দেই, পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকা কয় রকম? তিন রকম। কি কি? একটা হচ্ছে স্থায়ী। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাই তাজ ভাই কণিকা কি? কণিকা হচ্ছে কণা থেকে আসছে। এটা হচ্ছে বাংলা সাহিত্যে জিনিস, তোমাকে একটু জানতে হবে। আমরা কি নাটক তো চিনি, আর নাটক থেকে নাটিকা হয়। তো নাটকের স্ত্রীবাচক শব্দ হচ্ছে নাটিকা, কিন্তু স্ত্রীবাচক হইলেও এর একটা হচ্ছে অর্থ আছে। নাটক মানে একটা বড় নাটক, আর নাটিকা মানে একটা ছোট নাটক। যেমন দেখবে এখন একটা টিকটক ভিডিওতে 1 মিনিটের মধ্যেই প্রেম হয়, ব্রেকআপ হয়, আবার নতুন করে সে সাকসেসফুল হয়। 1 মিনিটের মধ্যেই তো সবকিছু হয়ে যায়, তাই না? এটা কাইন্ড অফ নাটিকা বলতে পারো। আগে কি হইতো, একটা টিভি সিরিজ হইতো, মানে হচ্ছে 2-3 বছর ধরে একটা টিভি সিরিজ রিলিজ হইতো। যেমন গেম অফ থ্রোনস আমি যখন কলেজে পড়ি তখন বের হওয়া শুরু হয়েছে, আর শেষ হয়েছে হচ্ছে আমি যখন ইউনিভার্সিটি শেষ করছি তখন। তার মানে এই সিজনের এপিসোড গুলো আমি সেই প্রায় হচ্ছে 7-8 বছর ধরে দেখছি। আবার একটা, সো সিরিজ গুলোকে ছোট করে বানানো হয় হচ্ছে মুভি, মুভিকে ছোট করে বানানো হয় হচ্ছে টেলিফিল্ম, টেলিফিল্মকে ছোট করে বানানো হয় নাটক, নাটককে ছোট করে এখন টিকটক ভিডিও বানানো হয়। মানে পুরো জীবনের সব ঘটনা 1 মিনিটের মধ্যে দেখা দেওয়া হয়। তো নাটক নাটিকার মধ্যে ডিফারেন্স এখানে। ঠিক সেরকম কণার কণিকা, কণা মানে ছোট, কণিকা মানে তার থেকেও ছোট। পরমাণুর মূল কণিকা মানে পরমাণুতে যেসব অতি ক্ষুদ্র কণিকা আছে, পরমাণু স্টিল অতি ক্ষুদ্র, তার মধ্যেও যেটা থাকে সেটা হতেছে মূল কণিকা। তো তিন রকম মূল কণিকা পাওয়া যায়, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা। ভাইয়া, একটা প্রশ্ন, পারমাণবিক মৌলের সংকেত ও প্রতীক তো একই, তাহলে কার্বনের কি হবে, প্রতীক নাকি সংকেত? কার্বনের সিটা হচ্ছে প্রতীক, নর্মালি মৌলের প্রতীক হয়, বুঝছো? আর যৌগের সংকেত হয়। এখন স্থায়ী মূলকণিকার ডেফিনেশন কি? স্থায়ী মূলকণিকার ডেফিনেশন হচ্ছে সব পরমাণুতে সব সময় থাকে। সব পরমাণুতে সব সময় তুমি পাবা। এরা খুবই স্টেবল, এবং উদাহরণ দিলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবা। স্থায়ী মূলকণিকা কারা? এই যে আমরা যে প্রোটন বলি, ইলেকট্রন বলি আর নিউট্রন বলি, এই তিনটা হচ্ছে পরমাণুর স্থায়ী মূলকণিকা। বাট এর মধ্যে একটু ব্যতিক্রম আছে। আমার কোয়েশ্চেন হচ্ছে কার্বনের সংকেত কি হবে? না, কার্বনের সংকেত হয় না। আমার কোয়েশ্চেন হচ্ছে যে একটা পরমাণু আছে যেখানে এই তিনটা মূলকণিকার একটা কণিকা নাই, সেটা কি? প্রশ্নটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমি তো বললাম সব পরমাণুতে সব সময় থাকে, কিন্তু একটা পরমাণু আছে যেখানে তিন টাইপের কণিকা থাকে না। হ্যাঁ, ইয়েস, সবাই পারছো। উদাহরণ হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনে কি থাকে না? যেটাকে আমরা ন্যাচারাল হাইড্রোজেন বলি বা প্রোট্রিয়াম বলি, সেখানে কোনো নিউট্রন থাকে না। এটা একটু আমরা সাইড নোট দিয়ে লিখে নিই। এনবি হচ্ছে হাইড্রোজেনে নিউট্রন থাকে না। অন্যান্য আইসোটোপ গুলোতে থাকে, বাট হাইড্রোজেন বললে তো আর ডিউটেরিয়াম বোঝায় না, ট্রিটিয়ামও বোঝায় না, হাইড্রোজেন বললে হাইড্রোজেনই বোঝায়। এই জন্য সব পরমাণুতে থাকে, বাট একটা পরমাণুর ক্ষেত্রে থাকে না। এবং উদাহরণ তিনটা মনে রাখো, প্রোটন, ইলেকট্রন এবং হচ্ছে নিউট্রন। এনবি এর ফুল ফর্ম কি? এনবি হচ্ছে নোটাবেন। নোটাবেন মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, এটা একটা স্প্যানিশ ফ্রেজ বা ইডিয়ম, তুমি যাই বলো, শৈশব স্প্যানিশ ইডিয়ম বোধ হয়। মানে হচ্ছে নোটাবেন। ওই যে স্প্যানিশ ভাষা তো এরকম, দেখবা যে হচ্ছে ওদের উনো মানে এক, দো মানে দো, দুই, সিরো মানে মনে হয় তিন। ফুটবল দেখতে দেখতে হচ্ছে ওই যে গোল দেয় যখন, লালিগায় আর কি, রিয়েল বার্সার খেলা যদি দেখো তাহলে দুই একটা ইয়া শিখতে পারবা, স্প্যানিশ শেখা যায়।
কেমিস্ট্রি উটিলিটি স্প্যানিশ, ইন্টারেস্টিং। আচ্ছা, অণুর মূল কণিকা হয় না, অণুর মূল কণিকা হয় না, অণুর মূল কণিকা আসলে পরমাণু, পরমাণুর মূল কণিকা হচ্ছে এইগুলা। আচ্ছা, অস্থায়ী কণিকা কারা? অস্থায়ী কণিকা মানে হচ্ছে কিছু কিছু পরমাণুতে খুবই অস্থায়ী ভাবে থাকে। আমাদের আসলে ওইগুলো নিয়ে পড়াশোনা নাই, বাট এমনি তোমাদেরকে জানার স্বার্থে আমি বলে দিচ্ছি যে কিছু কিছু পরমাণুতে, পরমাণুতে অস্থায়ী ভাবে থাকে। ওকে, সো কিছু কিছু পরমাণুতে অস্থায়ী ভাবে থাকে, সেগুলোকে আমরা কি বলি? অস্থায়ী মূল কণিকা বলি। এবং এদের উদাহরণ হচ্ছে পজিট্রন, মেসন, নিউট্রিনো। কোথায় লিখবো? পজিট্রন, আমি জানি এই কণিকাগুলো নিয়ে তোমাদের খুব একটা পরিচিতি নাই, দরকারও নাই। পজিট্রন, নিউট্রিনো। সো পজিট্রন একটা অস্থায়ী মূল কণিকা, নিউট্রিনো একটা অস্থায়ী মূল কণিকা, মেসন কণা একটা অস্থায়ী মূল কণিকা। নাম কি শুনছে এদের? না জানি, বাট নাম কি জানি? নাম অন্তত শোনা উচিত। এই নামগুলো প্রায় হচ্ছে তুমি শুনবা। কেউ কি ইয়াং শেলডন টিভি সিরিজটা দেখো? ইয়াং শেলডন, একটা হচ্ছে দেখবা যে হচ্ছে শেলডন নামে একটা বাচ্চা থাকে আর কি। তো ও হচ্ছে, আচ্ছা অনেক দেখছে, অনেক দেখছে। তো শেলডন হচ্ছে খুব সায়েন্স নিয়ে হচ্ছে খুব আগ্রহী আর কি। তো সে হচ্ছে এইগুলো নিয়ে অনেক রিসার্চ ফিসার্চ করার চেষ্টা করে আর কি। আমার কাছে মজাই লাগে। আর কম্পোজিট কণিকা ডেফিনেশন বই এরকম দেওয়া আছে যে পরমাণুতে স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকার বাইরেও মাঝে মধ্যে খুব তেজস্ক্রিয় দু একটা পরমাণুতে হচ্ছে অন্য কিছু কণিকা দেখা যায়, সেগুলোকে আমরা বলি হচ্ছে কম্পোজিট কণিকা। উদাহরণ কি? ডিউটেরন কণা এবং আলফা কণা। ডিউটেরন কণা। এই বাকিগুলো লাগবে না, শুধু উদাহরণগুলো একটু মনে রেখো, ইন কেস কখনো যদি অ্যাডমিশনে হচ্ছে এমসিকিউ তে আসে। আসে না খুব একটা, যদি কখনো আসে তখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট এগুলো বেশি আসে। এগুলো কোন কোন পরমাণুতে থাকে, এটা কিভাবে ডেফিনেট, এটা কি ডেফিনিট? সারা না ভাই, নর্মালি এগুলো তেজস্ক্রিয় পরমাণুতে থাকে, মানে যাদের অ্যাটমিক নাম্বার 82 থেকে বেশি, এই যে এইগুলা। আর এইগুলো হইতেছে নর্মালি সব পরমাণুতে থাকে, এই জন্য তো এগুলো নিয়ে আমরা খুব একটা পড়াশোনা করি না, খুব একটা না, মোটেও করি না। খালি তুমি একটু নামগুলো মনে রাখো, মেডিকেল অ্যাডমিশন বিশেষ করে যারা দিব তাদের জন্য নামগুলো বেশি জরুরি। এই যে ফ্রি টাইম যে তোমাদের চলে যেতেছে, তোমরা চাইলে হচ্ছে এই সময় ফেসবুকিং টেসবুকিং না করে চাইলে একটা বইয়ের সিরিজ পড়তে পারো, একটা বই পড়তে পারো। অথবা হচ্ছে আচ্ছা, আমাকে একজন বলছে যে মুকিত বলছে ভাই ডিউতে কি আসে? আসতে পারে, হু নোজ, মানে মেডিকেলে বেশি আসে তার মানে তো এই না যে হচ্ছে ডিউতে আসবে না। না, গামা আসলে তো কণা না, গামা হচ্ছে একটা রশ্মি, বুঝছো? গামা হচ্ছে রশ্মি, রশ্মি এর কণার মধ্যে পার্থক্য আছে। রশ্মি মানে যার কোনো ভর টর নাই, আর কণা মানে ভর আছে। ইলেকট্রনকে ই দিয়ে নাকি উপরে মাইনাস দিয়ে লিখবো? লিখলেই হয়, মাইনাস দিয়েও লিখলেও হয়, শুধু ই দিয়ে লিখলেও হয়, এগুলো ম্যাটার করে না। তাহলে আমি এটা সংক্ষেপে রিপিট করি। পরমাণুর 3 রকম স্থায়ী কণিকা থাকে: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকার বই ডেফিনেশন লেখা আছে সব পরমাণুতে সব সময় থাকে, তবে মাথায় রাখবো একটা পরমাণুতে থাকে না, সেটা হচ্ছে হাইড্রোজেনে নিউট্রন থাকে না। অস্থায়ী মূল কণিকা হচ্ছে কিছু কিছু পরমাণুতে অল্প সময় থাকে। কোন কোন পরমাণুতে থাকে? ম্যাক্সিমাম ক্ষেত্রে তেজস্ক্রিয় পরমাণুতে এই দুই টাইপের কণিকা থাকে। এবং এগুলো নিয়ে অ্যানালাইসিস করা খুবই কঠিন, এগুলোর ধর্ম প্রেডিকশন করাও কঠিন, তার জন্য তোমাদের ইন্টার লেভেলে আসলে এগুলো নিয়ে পড়াশোনা করানো হয় না। তো কিছু কিছু পরমাণুতে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে অস্থায়ী ভাবে থাকে। কিছু কিছু পরমাণুতে অস্থায়ী হবে, এখানে স্থায়ী কেন লিখছি ঠিক করে নাও। অস্থায়ী ভাবে থাকে, উদাহরণ করা পজিট্রন, নিউট্রিনো, মেসন কণা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। আর ডিউটেরন কণা, কম্পোজিট কণা হইতেছে, বইয়ে এরকম লাইন লেখা আছে যে পরমাণুতে স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকার বাইরেও কিছু কণিকা পাওয়া যায়, এবং এগুলো নর্মাল পরমাণুতে পাওয়া যায় না, রেডিও একটিভ পরমাণুতে পাওয়া যায়। সেগুলোকে আমরা ডিউটেরন বা আলফা কণা বলি। তো ওগুলোকে আমরা নাম দিছে হচ্ছে কম্পোজিট কণিকা। যেটা বলছিলাম, এই ফ্রি টাইমে তোমরা চাইলে একটা বইয়ের সিরিজ শেষ করতে পারো, যে কেউ বললো হ্যারি পটার শেষ করতে পারো, প্রফেসর শঙ্কু শেষ করতে পারো, ফেলুদা শেষ করতে পারো। বা যদি বই পড়তে মজা না লাগে, টিভি সিরিজ দেখতে মজা লাগে, তাহলে টিভি সিরিজ দেখতে পারো।
আমি পার্সোনালি হচ্ছে ইয়াং sheldon পছন্দ করি, কারণ মানে কথা বলার মধ্যে যে হচ্ছে অনেক আর্ট আছে, অনেক লজিক্যালি কথা বলা যায়, হিউমার বলে একটা ব্যাপার আছে, বাঙালির মধ্যে হিউমার খুব কম, বাঙালি জোকস বুঝে না, বাঙালি হিউমার কম বুঝে। তো আহ, এই হিউমার জিনিসটা হচ্ছে ওই শেলডনের মধ্যে আমি দেখি খুব, এত জোস করে কনভারসেশন দেয় ওরা। ভাইকিংস দেখতে পারো, বেশ ভালো, কিন্তু ভাইকিংসে হচ্ছে একটু একটু ভায়োলেন্স আছে, তো মারামারি, সারাদিন খালি মারামারি নিয়ে। ফ্রেন্ডস ফর ইংলিশ, আমি ফ্রেন্ডস এখনো দেখি নাই। ওকে, এবার আমরা এই স্থায়ী মূলকণিকার তিনটা নিয়ে এক একটা করে আলোচনা করবো। সবাই একটু লিখে নাও, আমি একটু পানি খেয়ে আসি, গলা শুকাই গেছে। ইয়াং শেলডন হচ্ছে ইংলিশ শেখা আর হিউমার শেখার সব থেকে ভালো সোর্স। আমি এত জোস টিভি সিরিজ এখনো দেখি নাই যে এত জোস হিউমার শেখা যায় কথা বলার ক্ষেত্রে। ভাইকিংস আমার শেষ, ভাইকিংস অনেক আগেই শেষ। ওটা শেষ করে এখন ভালহালা বের হয়েছে আর কি। হুম, চাইলে হচ্ছে ওই যে ব্রেকিং ব্যাড দেখতে পারো, বাট ব্রেকিং ব্যাড বোঝার জন্য তোমাদের কি বয়স হয়েছে ব্রেকিং ব্যাড বোঝার মতো? দেখতে পারো, ভালোই। আচ্ছা, ইলেকট্রন, ওই যে স্থায়ী মূলকণিকা তিনটে নিয়ে একটা একটা আলোচনা করতে হবে। এই ইলেকট্রন, এই যে যে লোকের নাম দিছে, এই লোকের নাম কি? মানে ইনি হচ্ছে ইলেকট্রনের আবিষ্কারক। এনার নাম হচ্ছে জে জে থমসন। শুধু থমসনই লিখি। জে জে থমসন, সম্ভবত জেমস জয় থমসন বোধহয় কিছু একটা নাম। এগুলো কি ইউটিউবে দেখা যায়? না না না, ইউটিউবে এগুলো পাওয়া যায় না। মানে এইসব প্রিমিয়াম টিভি সিরিজ ইউটিউবে পাওয়া যায় না। ইউটিউবে হইতেছে ওই বাংলা নাটক ফাটক এগুলো পাওয়া যায়। এগুলো হচ্ছে তোমাকে সার্ভার থেকে ডাউনলোড করতে হবে, যদিও এগুলো প্রিমিয়াম না, ফ্রিতেও পাওয়া যায়। টরেন্ট থেকে ডাউনলোড করতে হয়, অথবা তুমি যে ইন্টারনেট চালাও ওদের একটা মিডিয়া সার্ভার থাকে, মিডিয়া সার্ভারে হচ্ছে পাওয়া যায়। টেলিগ্রামে, আমি কখনো টেলিগ্রামে পাই, নেটফ্লিক্সে তো আছে, নেটফ্লিক্সে থাকা মানে তো সেই টাকা দিয়েই কেনা আর কি। ওকে, জে জে থমসন। এই জে জে থমসন কত সালে ইলেকট্রন আবিষ্কার করে জানি? 1897 সালে। এটা কিন্তু না জন্মসাল না, এটা হচ্ছে ইলেকট্রন আবিষ্কারের সাল। এই যে জন্মসাল তথ্য এগুলো নর্মালি ইঞ্জিনিয়ারিং এ লাগে না, মিড ইয়া ভার্সিটিতেও লাগে না, লাগে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। এই টাইপের জিনিস, থমসন 1897 সালে। এখন দেখি যে উনি ইলেকট্রন আবিষ্কার করছিল, ভালো কথা। উনি ইলেকট্রন আবিষ্কার করছিল কিভাবে? আমরা কি জানি যে কিসের পরীক্ষার মাধ্যমে? ক্যাথোড রে টিউব বলে একটা এক্সপেরিমেন্ট আছে। ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে সে হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করছে। আমি এখন বুঝাই দিই, এটা লাগবে না আমাদের কেমিস্ট্রিতে, ফিজিক্সে তোমরা পড়বা। ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট হইতেছে সে এমনি, এটা হচ্ছে কেমিস্ট্রি বইয়েই নাই, ফিজিক্স বইয়ে আছে। উনি করছিল কি, এইখানে ধরো একটা পাত আছে আর কি, সোজা কথা বলি, একটা পাত আছে, ওইখানে একটা পাত, কোন একটা মেটালের পাত আর কি। তো সেই মেটালের পাতের উপর দিয়ে সে হচ্ছে আলো পাঠাইতেছিল, এনার্জি পাঠাচ্ছিল। তো এনার্জি পাঠানোর পরে দেখলো যে হইতেছে এখান থেকে কিছু কণা বের হইতেছে। ওকে, এই কণাগুলো বের হচ্ছে। এই কে জানি হচ্ছে বোর্ড শেয়ার করছে, যে বোর্ড শেয়ার করছে একটু ঠিকঠাক করে ফেলে। জেহাদ, একটু ঠিক করে ফেলো। তো সে হচ্ছে ইয়া ইয়া পাঠাচ্ছিল, আলো পাঠাচ্ছিল, লাইট পাঠাচ্ছিল। তো লাইট পাঠানোর পরে, আয় হায়, দাঁড়াও, এটা হবে, শুরুতে শুরুতে হবে, সমস্যা নাই।
ওকে, তো তারপরে উনি দেখলো যে এখান থেকে আসলে কিছু কণা বের হয়ে যাইতেছে। সেই কণাগুলোকে উনি নাম দিছিল হচ্ছে ইলেকট্রন। তো যাই হোক, এটা ফিজিক্সে তোমরা পড়বা, আধুনিক পদার্থবিজ্ঞান নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে পড়বো। তো ক্যাথোড রে টিউবের মাধ্যমে সে করলো, কি বলে, সে হচ্ছে আবিষ্কার করলো যে হচ্ছে এখানে ইলেকট্রন বলে কিছু একটা আছে। এবার দেখি ইলেকট্রনের সিম্বল কি। সিম্বল হচ্ছে ইলেকট্রন, এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে 0। এই হচ্ছে ইলেকট্রনের সিম্বল। অনেক সময় দেখবা এভাবেও সিম্বলাইজ করা হয়, ই মাইনাস। বাদ দিলাম ই মাইনাস। এই যে -1 এবং 0, সমস্যা নাই। -1 এবং 0 কি? এই -1 হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক চার্জ, আর 0 হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরকে আমরা শূন্য ধরি। এরপরে দেখি, ইলেকট্রন তো আমরা জানি কই থাকে, ইলেকট্রন থাকে হচ্ছে পরমাণুর কক্ষপথে। মানে প্রতিটা কক্ষপথে হচ্ছে ইলেকট্রন থাকে, সেটা ভালো কথা। এখন কক্ষপথে যখন ইলেকট্রন থাকে, তখন ইলেকট্রন দুইটা কক্ষপথের মাঝখানে থাকে না। এই তো দাদা কিসমিস পছন্দ করে, না না না, এই যে থমসন, আচ্ছা থমসনের হচ্ছে প্লাং পুডিং মডেল, সেইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে কি বললাম, ইলেকট্রন হচ্ছে আবিষ্কার করছে গিয়ে যে থমসন, কত সালে, 1897 সালে। ইলেকট্রনের সিম্বল হচ্ছে এটা। নিচে -1 মানে হচ্ছে এটা তার চার্জ, উপরে 0 মানে হচ্ছে তার ভর। এবং তার প্রকৃত চার্জ কত? প্রকৃত চার্জের মান হচ্ছে এইটা, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে। এবং এর আরেকটা মান আছে, মানটা হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। সো ইএসইউ নিয়ে আমি পরের স্লাইডে কথা বলতেছি, যে ইএসইউ কি জিনিস। চলো একটু দেখে নেই। কি লিখলাম, ইলেকট্রনের চার্জ লিখলাম। এখন চার্জের দুইটা একক লিখলাম, একটা হচ্ছে কুলম্বে লিখলাম। কুলম্ব তো তোমরা জানো, 9 10 ছিল চার্জের একক। আর ইএসইউ কি জিনিস মনে রাখবা, চার্জের দুই রকম ইউনিট আছে, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে সিজিএস। এই এসআই মানে সিস্টেম ইন্টারন্যাশনাল, আর সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। এখন এসআই তে চার্জের একক আমরা জানি হচ্ছে কুলম নামে পরিচিত। আর এখানে হচ্ছে ইএসইউ, অবশ্যই এটা ফুল ফর্ম আছে। ফুল ফর্ম হচ্ছে আমি আগের স্লাইডে যাব, সমস্যা নাই। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা হচ্ছে ইএসইউর ফুল ফর্ম, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এখন অবশ্যই কুলম্বের সাথে ইএসইর একটা সম্পর্ক আছে। সম্পর্ক হচ্ছে এইটা, যে 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁻⁹ ইএসইউ। 1 কুলম্ব সমান কত? 3 × 10⁻⁹ ইএসইউ। এই সম্পর্কটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। আবারও বলতেছি, 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁻⁹ ইএসইউ। এবার আমি যদি হচ্ছে এইখানে যে মানটা পাইলাম, যে 1.6 × 10⁻⁹ এটাকে তুমি যদি এই মান দিয়ে ভাগ করো, তাহলে দেখবা যে হইতেছে এই মানটা আসে। কত আসে আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখাই। 1.6 × 10⁻⁹ ভাগ হচ্ছে 4.8 10⁻⁻, 1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রনের চার্জ। পরের স্লাইড আরেকবার ভাই, আচ্ছা ঠিক আছে বলতেছি, কিন্তু মান উল্টো পাল্টা আসে কেন? 1.6 10⁻⁻19, আচ্ছা, ভাগ হচ্ছে 3 × 10⁻9। 5.33 কেন আসবে? 4 ইলেকট্রনের চার্জে রেখে মাইনাস থাকবে না, হ্যাঁ সেটা তো থাকবেই, কিন্তু মাইনাস না। এই মানটা তো মুখস্থ মান আমরা ব্যবহার করি, কিন্তু হচ্ছে এটাতে এরকম মান আসবে। দাঁড়াও তারপর একটু দেখছি, একটু 1 মিনিট।
যে মানটা আমাদের মুখস্থ, বাস্তবে তো প্রমাণ করলে সেই মানটাই আসবে, তাই না? অবশ্যই সেই মানটা বাধ্য। এখানে একটু ঝামেলা হচ্ছে, এখানে একটা ভুল করে মাইনাস দিয়ে ফেলছি, 3 × 10⁹ ESU। সবাই একটু মাইনাসটা কেটে ফেলো। সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এটা হচ্ছে কুলম্বে মান। তো এই মানকে যদি আমি ওই মান দিয়ে ভাগ করি, মানে আমি যদি হচ্ছে 1.6 × 10⁻⁹ এটাকে ভাগ করব হতেছে 3 × 10⁹ দিয়ে, ভাগ করলে থাকে, সরি যদি গুণ করি, এবার ঠিক আছে। মেইন কথা বলতেছি, দেখো যারা হচ্ছে বুঝো নাই, সেটা হতেছে আমার প্রকৃত চার্জ, ইলেকট্রনের প্রকৃত চার্জের মান হচ্ছে এত কুলম্ব। কিন্তু আমাদের অনেক সময় না এই এসআই নিয়মে ম্যাথ করলে হবে না। কেমিস্ট্রিতে দেখবা যে অনেক সময় সিজিএস নিয়মে ম্যাথ করতে হয়। যখন সিজিএস নিয়মে ম্যাথ করব তখন আমাদের চার্জের এককটাও সিজিএস এ নিতে হবে। চার্জের সিজিএস একক হচ্ছে ইএসইউ, এবং সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব = 3 × 10⁹ ইএসইউ। তো তুমি যদি এই মানটাকে ওই মান দিয়ে গুণ করো, দেখবা যে হইতেছে এই মানটা আসতেছে। তাহলে চার্জের হচ্ছে দুইটা একক, একটা হচ্ছে কুলম্ব, একটা হচ্ছে ইএসইউ। এটাকে ওই সম্পর্ক দিয়ে গুণ করলে হইতেছে কিসে বের হবে, ইএসইউ তে বের হবে। আর ইলেকট্রনের চার্জের আগে মাইনাস হয়, ঠিক আছে, কিন্তু সেই মাইনাসটা আমরা তো মান লিখতেছি, আমরা তো ইলেকট্রনের চার্জের প্রকৃতি লিখছি না। এরপরে আসি, ইলেকট্রনের একটা আপেক্ষিক চার্জ আছে। আপেক্ষিক চার্জ মানে যেটা আমরা ধরে নেই, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে -1। মানে অনেক সময় দেখা যায় পরীক্ষায় চাই হচ্ছে আপেক্ষিক চার্জ, লিখলো ধরো বা এমসিকিউ তে চাইলো ইলেকট্রনের আপেক্ষিক চার্জ কত। স্টুডেন্টরা খুব আবেগ আপ্লুত হয়ে যায়, তারা ইলেকট্রনের প্রকৃত চার্জটাকে আনসার করে আসে। প্রকৃত চার্জ, প্রকৃত চার্জ। আপেক্ষিক চার্জ হচ্ছে আমরা ধরে নেই। এখানে খুব সুন্দর একটা টার্মিনোলজি পরীক্ষায় আসে, সবাই একটু লিখে নাও, চার্জের কোয়ান্টায়ন। কোয়ান্টায়ন ইংলিশে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। চার্জের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ বলা হয়। আচ্ছা, আমাকে নাবিলা বলছে কোন ক্যালকুলেটর ইউজ করব। তোমাদের হচ্ছে, আমার কাছে এখানে তো আছে হচ্ছে ইএস প্লাস। এটা যদি অনেক আগের, এখন বের হয়েছে কোনটা, সব থেকে লেটেস্ট হচ্ছে আহ কোনটা জানি, এফএক্স থেকেও তো পরে সিডাব্লিউ একটা আসছে, সিডাব্লিউ তে আবার অনেক বেশি ফাংশন টাংশন আছে। লেটেস্টটা ইউজ করাই ভালো, 2 দিন ইউজ করলে অভ্যস্ত হয়ে যাবা। চার্জের কোয়ান্টাইন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ, আমরা কি সবাই জানি যে হচ্ছে কোনো বস্তুর চার্জ, চার্জের মেইন ইউনিট কোনটা, ইলেকট্রন। আমরা 991 প্লাস আছে। যদি কারো অন্য কিছু থাকে প্যারা নাই, কোনো ক্যালকুলেটরে প্যারা নাই, মানে তুমি এমন কোনো কিছু করবা না যেটা করতে হচ্ছে ওই সিডাব্লিউ লাগে, মানে এমন কোনো কিছু তুমি করবা না। বাট সিডাব্লিউ বোধহয় দাম কম, এগুলো এখন কিনতে গেলে বোধহয় দাম বেশি, বা এফএক্স এর দামও অনেক বেশি, যেটা অরিজিনালটা, কারণ মার্কেটে খুব একটা পাওয়া যায় না। ওকে, চার্জের কোয়ান্টাইনের সংজ্ঞাটা বলি। এই সংজ্ঞা তুমি কেমিস্ট্রিতে পড়বা, ফিজিক্সেও পড়বা। ইলেকট্রনের চার্জ হচ্ছে চার্জের একক, বুঝছো? এখন ধরো আমার এই পয়েন্টারের মধ্যে কোনো একটা চার্জ আছে, ধরে নিলাম এই পয়েন্টারের মধ্যে কোনো একটা চার্জ আছে, মানে কি ইলেকট্রনের মাধ্যমেই তো সেই চার্জটা সে ধারণ করে রাখে। বলা হয়ে থাকে যে, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি পর, আগে বুঝাই দেই। কোন বস্তুর চার্জ 5 ইন্টু ইলেকট্রনের চার্জ, এটা পসিবল। কোন বস্তুর চার্জ 7 ইন্টু ইলেকট্রনের চার্জ, এটা পসিবল। কোন বস্তুর চার্জ 10 ইন্টু ইলেকট্রনের চার্জ, এইটাও সম্ভব। কিন্তু কোন বস্তুর চার্জ ধরো 10.5 ইন্টু ইলেকট্রনের চার্জ, এটা কিন্তু সম্ভব না, মানে এটা বাস্তবে হয় না। কিরকম, ধরো তুমি কারো কাছে 10 টাকা পাও, এই বাজারে 10 টাকার তো তেমন কোনো দাম নাই, তাই না? এখন সে তোমার বললো ঠিক আছে ভাই, 10 টাকা ধরে দিব, আজকে 5 টাকা নেই, কালকে 5 টাকা নিবি। এখন তুমি বলো কি রে ভাই, 10 টাকার আবার হতেছে ভাগ করে দেওয়ার কি আছে, তা একবারে দিলেই হয়ে যায়। ব্যাপারটা এইরকম, যে ইলেকট্রনের চার্জকে ফ্র্যাকশন করা যায় না। বা তোমরা কি 4 আনা দেখছো জীবনে? 4 আনা 8 আনা দেখছো? তখনই মনে হয় এই যুগে তোমরা পোলাপান না। আমরা যখন ছিলাম তখন আমাদের সময় 4 আনা ছিল, 4 আনা মানে 25 পয়সা, বুঝছো? আর 8 আনা ছিল, 8 আনা মানে আগে তো 16 আনায় 1 টাকা হইতো কোন একটা সময় আর কি। তো এই জন্য হচ্ছে 50 পয়সারে 8 আনা বলতাম আমরা ছোটবেলায়। এবং আমাদের এখানে ছোট ছোট লজেন্স পাওয়া যেত, 4 আনার দাম, 1 টাকায় 4টা লজেন্স পাওয়া যেত, ক্যান্ডির মতো ছোট ছোট। এখন বর্তমানে সব থেকে ছোট বাংলাদেশের কারেন্সি হচ্ছে 1 টাকা। তো কোনো কিছুর দাম 1 টাকা, তাহলে সেই পার্সপেক্টিভে তুমি কি বাংলাদেশের কোনো কিছু 10.5 টাকা দিয়ে কিনতে পারবা?
বা 10.5 টাকায় দিয়ে কেনা বেচা বাংলাদেশে হবে? এখন হবে না কিন্তু। যদি বিকাশে পাঠানো যায়, বিকাশে হচ্ছে 1 পয়সাও পাঠানো যায়, সেটা বাদ দিলাম। কিন্তু তুমি যদি কারেন্সিতে লেনদেন করো, মানে হার্ড কপি দিয়ে, তাহলে কিন্তু 10.5 টাকা 12.5 টাকা কেনা বেচা করতে পারবে না। কারণ বাংলাদেশে এখন সব থেকে ছোট মুদ্রা হচ্ছে 1 টাকা। তো মেইন কথা হইতেছে যে ইলেকট্রনের ক্ষেত্রে ওরকম, ইলেকট্রনের চার্জকে আর ভাঙা যায় না। ইলেকট্রনের চার্জের আর কোনো ফ্র্যাকশন হওয়া পসিবল না। তার ইলেকট্রন তো খন্ড হয় না, তাই হচ্ছে কারণে কি, হ্যাঁ সেটা। তো মেইন কথা হচ্ছে কোন বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক হয়, যেটা ইন্টিজার হয়, এটাকে বলা হয় চার্জের কোয়ান্টায়ন। তাহলে আমি যদি ডেফিনেশন লিখে দিই, ডেফিনেশন এরকম দাঁড়ায় যে কোন বস্তুর চার্জ, যে কোনো বস্তু, কোন বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক। এই ব্যাপারটাকে বলা হয় চার্জের কোয়ান্টায়ন। ভাইয়া, এক ধনাত্মক আধান কি 1 কুলম্ব নাকি হচ্ছে এত কুলম্ব? একক ধনাত্মক আধান মানে হতেছে 1 কুলম্ব। যেটা ফিজিক্সে আমরা হচ্ছে বিভবের ডেফিনেশন পড়ছিলাম, ওটা হচ্ছে +1 কুলম্ব চার্জ। তাহলে চলো দেখি ইলেকট্রন কে আবিষ্কার করছে। থমসন। জে থমসন কত সালে? 1897 সালে। এরপর হচ্ছে সে কি পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করছিল? ক্যাথোড রে টিউব, আমরা ক্লাসেই প্রায় মুখস্থ করে ফেলবো। তারপরে হচ্ছে সংকেত তো আমরা দেখলাম, সিম্বল আর কি। প্রকৃত চার্জের মান হচ্ছে কুলম্ব করলে 1.6 × 10⁻⁹, এটা সবার মুখস্থ। এইটাকে এখন একটু অভ্যস্ত করো। খালি মুখস্থ করলে হবে না, দেখবা এখনকার ম্যাক্সিমাম ম্যাথে এই মানটা ইউজ করতে হবে। আর আপেক্ষিক চার্জ হচ্ছে -1। এরপর আমরা বললাম হচ্ছে চার্জের কোয়ান্টাইন মানে হইতেছে কোন বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক হবে। মানে ইলেকট্রনের চার্জকে যেহেতু আমরা 1 ধরছি, এটাকে আর ফ্র্যাকশন করা যাবে না, এর পূর্ণ গুণিতক হবে, কোনো ফ্র্যাকশন ট্র্যাকশন হবে না, সেই ব্যাপারটাকে বলা হয় চার্জের কোয়ান্টাইন। এরপর আছে ইলেকট্রনের ভর কত। ভর আমরা সবাই জানি 9.11 10⁻⁻31, এটা হচ্ছে কেজি, অথবা তুমি চাইলে গ্রামে নিতে পারো, যেহেতু ইলেকট্রন ম্যাক্সিমাম গ্রামে হিসাব করা হয়। 10⁻⁻28 গ্রাম। ভাইয়া, এটা ইলেকট্রন দিয়েই কেন হিসাব করে, প্রোটন কেন না? স্যার একটা ভালো প্রশ্ন করছে, স্যারের প্রশ্নের একটা আধ্যাত্মিক আনসার। স্যারা বলছে যে ভাই চার্জ কেন ইলেকট্রন দিয়ে হিসাব করে, কেন হচ্ছে প্রোটন দিয়ে হিসাব করে না? খুব ভালো প্রশ্ন। স্যারের একটা ফিলোসফিক্যাল কথা বলি, তোমাদের ভাল লাগবে। তোমরা কি এরকম কোনো কথা শুনছো, অন্ধকার বলে কিছু নাই, আলো আছে আলো নাই? এই কথা কি শুনছি কখনো? অন্ধকার বলে কিছু হয় না, আলো আছে অথবা আলো নাই। মানে দুনিয়াতে খারাপ বলে কিছু নাই, ভালোর অভাবটাই আসলে খারাপ। ধরো আমার এই রুমে অন্ধকার, মানে আলো আছে। আলো কোনো জিনিসের প্রেজেন্স, কারণ আমার রুমে অনেকগুলো লাইট আছে, লাইট জ্বলছে, লাইট থেকে ফোটন আসছে, এই জন্য রুমটা রুমটা আলোকিত, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আমি যদি এই রুমে সবগুলো লাইট বন্ধ করে দেই, তাইলে রুমে কি নতুন কিছু প্রবেশ করলো, নাকি কিছু জিনিস ছিল সেটা এখন নাই? নতুন কিছু কিন্তু আসে নাই, আলো ছিল আলো নাই। সো ডার্কনেস আসলে কোনো জিনিসের প্রেজেন্স না, ডার্কনেস হচ্ছে কোনো জিনিসের অ্যাবসেন্স। এটা হিউম্যান নেচারের মধ্যেই থাকে। আমাদের মধ্যে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে হিউম্যানিটি, একটা হচ্ছে এনিম্যালিটি। তো আমরা কিন্তু প্রথমে হচ্ছে এনিম্যাল, মানুষ কিন্তু প্রথম পরিচয় হচ্ছে আমরা পশু। তারপরে সৃষ্টিকর্তা আমাদেরকে একটা বিবেক দিচ্ছে। তো আমাদের এই পশু সত্তাটাকে আমরা বিবেক দিয়ে কন্ট্রোল করি, যে যতটুকু কন্ট্রোল করে পারে আর কি। তো এনিম্যালিটি থাকাটাই স্বাভাবিক, বা ডার্কনেস থাকাটাই স্বাভাবিক, বা মন্দ জিনিস থাকাটাই স্বাভাবিক। কিন্তু যখন আমরা কোনো জিনিস দিয়েই, সেটা হতে পারে কোনো লাইট, সানলাইট, টিউব লাইট, তখন নতুন কিছু সেখানে আসে, তখনই আসলে সেই জিনিসটা আলোকিত হয়। ঠিক সেরকম হিউম্যানের মধ্যেও আমাদের যে এনিমেলিটি আছে, এইটা আমরা আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের ধর্ম, ধর্মীয় আচার আচরণ দিয়ে আমরা কন্ট্রোল করি। সো পৃথিবীতে আসলে হচ্ছে, মানে ভালো জিনিসটাকে খারাপ জিনিস হচ্ছে ঢেকে রাখতে হয়। খারাপ জিনিস দুনিয়াতে সবসময় এক্সিস্ট করে, সবসময় করবে। বাট তোমার বিবেক বুদ্ধি আছে, তুমি সেগুলো দিয়ে হইতেছে কন্ট্রোল করবা সবসময়। দেখবা যে একটুখানি লাইফের কখনোই ম্যাক্সিমাম সময় দেখা যাবে একটুখানি এদিক ওদিক হইলে আমাদের হচ্ছে পশু সত্তাটা আসলে একটু জেগে ওঠে। যেমন ধরো রাস্তায় তুমি হচ্ছে হুট করে একটা টাকার ব্যাগ দেখলা,
মানে আমাদের প্রথমেই কিন্তু মনে হয় না যে না আমি নিব না, প্রথমে কিন্তু মনে হয় যে নিয়ে চলে যাই। তারপরে হয়তো আমরা বোঝানোর চেষ্টা করি যে না এটা তো আমার টাকা না, এই টাকা নিলে তো আমাকে আখিরাতে কৈফিয়ত দিতে হবে। এই টাকা যার টাকা, সেটা হতে পারে যে কোনো মানুষের খুব এমার্জেন্সি কাজে দরকার। তারপরে না আমরা সেই টাকাটা ওখান থেকে নেই না বা নিয়ে তাকে ফেরত দেওয়ার চেষ্টা করি, বাট ইনস্টিংক্ট বলে নিয়ে যা, নিয়ে বাসায় চলে যা। তো এই ব্যাপারটা হচ্ছে এরকম। পজিটিভ বলে কিছু মানে নেগেটিভ, কি বলে, অন্ধকার বলে কিছু নাই, আলো আছে অথবা আলো নাই, ঠিক সেরকম কোনো বস্তুর যে চার্জ আমরা বলি, ধরো এখানে আমার একটা অবজেক্ট আছে, এই অবজেক্টে চার্জ আছে, এটা সারার জন্য বলছি। এ পাশে প্লাস, এই পাশে মাইনাস, আমরা তো প্রায়ই বলি যে প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখন দেখো, এই প্লাস আছে মানে কি, প্লাস চার্জ তো প্রোটন ক্যারি করে। তোমার কাছে কি মনে হইতেছে সব প্রোটন এই পাশে চলে আসছে? কখনোই না কিন্তু। প্রোটন এই পাশে চলে আসা মানে তো পরমাণু এই পাশে চলে আসা, কারণ প্রোটন তো পরমাণুর মধ্যে থাকে। প্রোটন কিন্তু এই পাশে আসে নাই। কি হয়েছে, ইলেকট্রন গুলো ওই পাশে গেছে, বুঝছো? আবারও বলতেছি যে প্রোটন, এমন না যে অনেকে বলে যে ভাই বাম পাশে পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জ ক্যারি করে তো প্রোটন। প্রোটন নিশ্চয়ই পরমাণু নিউক্লিয়াস থেকে বের হয়ে এই পাশে চলে আসে নাই। কি হয়েছে, ইলেকট্রন গুলো ওই পাশে চলে গেছে। তাহলে মনে রেখো, এই যে আমরা পজিটিভ চার্জ বলছি এটা আসলে কি, এখানে নেগেটিভ চার্জের ঘাটতি আছে। আর যেটাকে নেগেটিভ চার্জ বলতেছি সেখানে তো নেগেটিভ চার্জ আছে। এই জন্য মনে রাখবা পজিটিভ চার্জ বলে কিছু নাই, ইলেকট্রন আছে অথবা ইলেকট্রন নাই। এই জন্য হচ্ছে ইলেকট্রনকে দিয়ে আমরা ওই চার্জের ব্যাপারটা দেখাই। সারা কি বুঝতে পারছি ভাইয়া? সারা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখানে লাইফ লেসন হচ্ছে তোমাদেরকে যে আমাদের মধ্যে সবসময় এনিমেলিটি থাকে, এনিমেলিটি আছে। আর আহ, ধরো হচ্ছে তুমি খুব একটা দেখবা না বা খুব একটা শুনবা না যে আমি হচ্ছে খুব স্যাভেজ রিপ্লাই টিপ্লাই দেই মানুষজনকে। আমি আমি অনেক হিউমার জানা পার্সন, আমি চাইলে খুব স্যাভেজ রিপ্লাই দিতে পারি বা স্যাভেজ অ্যাটিটিউড দিতে পারি। কিন্তু কথা হচ্ছে যে সেইটা দিলে কি হয়, আমি যখন তোমার সাথে স্যাভেজ আচরণ করব, যে এমনিতেই তোমার মধ্যে একটা এনিমিলিটি আছে, পশুসত্তা আছে। আর যখন আমি এটা করব তখন না ওটা অথেন্টিসিটি পেয়ে যায় তোমার কাছে। তাইলে শাওন ভাইয়া যেহেতু করে, এটা করা বোধহয় বৈধ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আবার ধরো আমি তোমাকে হচ্ছে 10 দিন এফোর্ট দিয়ে, তোমাকে ভালো বানানো কঠিন কিন্তু ভাই, কিন্তু আমি 10 দিন এফোর্ট দিয়ে তোমার স্যাভেজ বানাইতে পারি। মানে ব্যাপারটা এরকম, ভালো জিনিস ছড়ায় না সহজে, ভালো জিনিস সহজে মানুষকে ইনফ্লুয়েন্স করে না। মানে খারাপ জিনিস খুব সহজে ভাইরাল হয়, খারাপ জিনিস মুখরোচক হয়, খারাপ জিনিস খুব মজার হয়, আড্ডার টপিক হয়। ভালো ভালো জিনিস এত ভালো আড্ডার টপিক হয় না। বাট তারপরও চেষ্টা চালায় যেতে হবে আর কি, বুঝছো? মানে ব্যাপারটা এরকম, আমি তোমারে স্যাভেজ বানাইতে আমার, মানে তোমারে ভালো বানাইতে আমার যে সময় লাগবে, বা তোমার মধ্যে একটা ভালো গুণ ধরাই দিতে আমার যে সময় লাগবে, তোমারে স্যাভেজ বানাইতে আমার তার 100 ভাগের 1 ভাগ সময়ও লাগবে না। কারণ তোমার মধ্যে অলরেডি একটা এনিমিলিটি আছে। মানে এইটা তোমার নেচার, তোমার না, সবারই, সব মানুষের মধ্যেই থাকে। তো তারপরে হচ্ছে আমরা চেষ্টা করি সেটাকে কন্ট্রোল করতে। তো একটা হচ্ছে স্বাভাবিক জিনিসকে তোমাকে খারাপ বানানো মানে হচ্ছে স্বাভাবিক জিনিসকে সুযোগ দেওয়া, যেটা হওয়ার কথা হইছে। আর তোমাকে ভালো বানানো মানে হইতেছে সেটাকে আমার স্বাভাবিক জিনিসের এগেইনস্টে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, সবাই চেষ্টা করবা যে ব্যক্তি জীবনে হোক, সামাজিক জীবনে হোক, স্যাভেজ মানে কি সেটা জানি না, স্যাভেজ মানে হচ্ছে, স্যাভেজ মানে স্যাভেজ মানে হচ্ছে যা ইচ্ছা তা বলা, গালিগালাজ করা, এগুলো স্যাভেজ বলে। 4 ইন্টু ইলেকট্রন হইতে পারে অ্যাজ অ্যান এক্সাম্পল। ও, এগুলো না আমরা মান নিয়ে কাজ করছি, এগুলো সব নেগেটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ মানে নেগেটিভ চার্জ, বুঝছো? ব্যাধি সংক্রামক স্বাস্থ্য না, হ্যাঁ এটাই সত্যি, ব্যাধি সংক্রমিত হয়, স্বাস্থ্য সংক্রমিত হয় না। আমি সুস্বাস্থ্য হইলেও আমার সাথে কেউ থাকলে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে না, আস্তে আস্তে হবে। সে আমার ফুড হ্যাবিট দেখবে, সে আমার লাইফস্টাইল দেখবে, তারপরে হইতেছে সে আস্তে আস্তে হয়তো ইনফ্লুয়েন্সড হইতে পারে। কিন্তু আমার যদি কুষ্ঠরোগ হয় তো পরের দিনই সে কুষ্ঠরোগী হয়ে যাবে। সমস্যাটা আসলে এইখানে। ওকে, তাহলে আমরা একটা ইলেকট্রন নিয়ে সংক্ষেপে রিভিউ করি। ইলেকট্রন পাওয়া যায় কোথায়? ইলেকট্রন পাওয়া যায় কক্ষপথে, নিউক্লিয়াসের বাইরে। ইলেকট্রন আবিষ্কার করছে থমসন কত সালে? 1897 সালে। কোন পরীক্ষার মাধ্যমে আবিষ্কৃত হয়েছে? ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে। ইলেকট্রনের চার্জ হচ্ছে আমরা দেখলাম প্রকৃত চার্জ, আপেক্ষিক চার্জ, কুলম্বে দেখলাম, ইএসইউ তে দেখলাম। হ্যাঁ, প্রত্যেকটার আগে একটা করে মাইনাস আছে, কিন্তু আমরা যেহেতু ভ্যালু নিয়ে ডিল করছি এই জন্য মাইনাস সাইনটা দিচ্ছি না, But দিলে দাও, সমস্যা নাই। তারপরে দেখলাম চার্জের কোয়ান্টাম, মানে কোনো বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক হয়। পূর্ণগুণিত, আচ্ছা মোহিনী বলছে ভাই 4 পয়েন্ট আসছে না, মোহিনী আসছে। তুমি এই যে প্রকৃত চার্জটাকে দেখো, এটাকে দাঁড়াও কোথায় বলবো, এখানে এই যে 1.6 × 10⁻⁹ কে গুণ করো, 3 × 10⁻⁹ দিয়ে গুণ করো। যখনই গুণ করবা দেখবা এই মানটা আসছে।
তারপরে হচ্ছে আমরা দেখব প্রোটন। লিখে নাও। আর্চ কি কোনো ফুল ফর্ম আছে? দেখতে হবে। এটা আগের দিন আমাকে কে জানি জিজ্ঞেস করছিল। শোনো, প্রোটনের আবিষ্কারক নিয়ে দুই রকম কথা আছে। দেখবা কোনো কোনো বইয়ে লেখা আছে প্রোটন আবিষ্কার করছে হচ্ছে গোল্ডস্টাইন বলে। আর কোনো কোনো বইয়ে লেখা আছে প্রোটন আবিষ্কার করে হচ্ছে রাদারফোর্ড। এখন আমরা আসলে হচ্ছে কোনটা বেশি অ্যাকসেপ্ট করি? আমরা রাদারফোর্ড এটা বেশি অ্যাকসেপ্ট করি। সো রাদারফোর্ড। তো রাদারফোর্ড কি জিনিস? মানে রাদারফোর্ড হচ্ছে একজন সায়েন্টিস্ট। ওনার একটা পরীক্ষা আমরা কি সবাই জানি? 9-10 ছিল। ওনার পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণা পরীক্ষা, তাই না? তাই তো? এখন রাদারফোর্ড যখন আলফা কণা পরীক্ষা করছিল, তখন আমরা দেখছিলাম যে ভেতরে সবার ভিতরে একটা ছোট কণিকা থাকে, সেটা থেকে ওই ঢিলের মতো পেছনে ফেরত আসে আমাদের আলফা কণিকাগুলো। সো ওই পরীক্ষাটা উনি করছিল 1911 সালে। আমি বলে দিচ্ছি কিন্তু কোনো কোনো বইয়ে এইটা নাম না লিখে অন্য একজনের নাম লিখা। কিন্তু এইটাকে বেশি, ইভেন আমাদের বইয়ে না, সায়েন্স সোসাইটিতেও ওনাকে হচ্ছে প্রোটনের আবিষ্কারক হিসেবে ধরে নেওয়া হয়। ওকে, রাদারফোর্ড আলফা কণা পরীক্ষার মাধ্যমে উনি তৈরি করছিলেন। এরপরে দেখি হচ্ছে প্রোটনের সিম্বল কি? সিম্বল হচ্ছে এইটা। অনেকে P11 এভাবে সিম্বলাইজ করে। দেখো, নিচের 1 হচ্ছে তার চার্জ, আর উপরের 1 হচ্ছে তার ভর, আপেক্ষিক ভর। তুমি কোথাও কোথাও দেখবা প্রোটনকে এভাবে সিম্বলাইজ করে। এবার আমাকে কাঁচা বাচ্চারা বলো, প্রোটনকে কেন H+ বলা হয়? সাদি আক্তার বলছে চার্জের গুণের বিষয়টা বুঝি নাই। আয় হায়! চার্জের গুণের বিষয়টা হইতেছে কোন বস্তুর চার্জ। ইলেকট্রনের চার্জ হচ্ছে ক্ষুদ্রতম চার্জ, বর্তমানে বাংলাদেশের 1 টাকার মতো। তাহলে কোনো কিছুর দাম তো এখন বাংলাদেশে 12.5 টাকা হইতে পারে না, 20.5 টাকা হইতে পারে না, 25.5 টাকা হওয়া তো সম্ভব না, তাই না? ঠিক সেরকম ইলেকট্রনের চার্জকেও ভাঙা যায় না। তো ইলেকট্রনের চার্জকে ভাঙা যায় না মানে কি? কোনো বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণগুণিতক হইতে বাধ্য। ইলেকট্রনের চার্জের ফ্র্যাকশনের বানানো যাবে না। এটাকে বলা হয় চার্জের কোয়ান্টাম। আমার কোয়েশ্চেন হচ্ছে যে, ভাই ঠিক আছে, পি দিয়ে প্রোটন বুঝাবে, তার মানে আমি এটা রাজি আছি, আমি বুঝতে পারলাম, ভালো কথা। কিন্তু H+ দিয়ে কেন প্রোটন হবে? হ্যাঁ, অনেকে বলে দিছে। কারণ হচ্ছে দেখো, আমি যদি একটু বুঝাই দিই যে এইটাকে কেন প্রোটন বলে, অনেকে জানে অনেকে জানে না। যারা জানে না তারা সারা জীবন পড়ছে যে H+ প্রোটন, একটু দেখি। নর্মালি হাইড্রোজেনের যে ন্যাচারাল আইসোটোপ, নেচারে যেটা বেশি পাওয়া যায় হাইড্রোজেন। তো এর মধ্যে কি থাকে? এর মধ্যে একটা থাকে প্রোটন আর একটা থাকে হচ্ছে ইলেকট্রন। তুমি কিন্তু কিছুক্ষণ আগে বলে আসছো হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না, কিছুক্ষণ আগে বলছো। এখন যেহেতু হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না, যদি সে একটা ইলেকট্রন ছেড়ে ফেলে, ধরো সে একটা ইলেকট্রন দান করলো, তাহলে এখানে কি থাকে? শুধু H+ থাকে না? H+ মানে হচ্ছে একটা একটা প্রোটন থাকে জাস্ট। তো নর্মালি কি হয়, H+ যা যা থাকে, H+ একটা প্রোটনেও তাই থাকে। সো দিন শেষে H+টা আসলে প্রোটন না, বাট H+এর সাথে প্রোটনের ধর্মের মিল আছে। সেটাকে আমরা কি বলি? এই জন্য এটাকে আমরা প্রোটন বলি। মানে ও দুঃখী ও দুঃখী, পজিটিভ চার্জ আছে, কোনো নেগেটিভ চার্জ নাই। সবাই কি বুঝতে পারছি H+ কে কেন প্রোটন বলে? 1997 নাকি 1919? না 19, ও আচ্ছা, রাদারফোর্ড হচ্ছে, সরি, 1911। থ্যাংক ইউ। মুখে ঠিক বলছিলাম, লিখতে গিয়ে বোধহয় ভুল লিখছি। তাহলে আমরা দেখলাম যে হইতেছে প্রোটন হচ্ছে সিম্বল হচ্ছে P11। এরপর হচ্ছে এটাকে H+ দিয়েও সিম্বলাইজ করা হয়। এরপরে দেখি প্রোটনের চার্জ কত। এটা পজিটিভলি চার্জ, আমরা জানি। চার্জ হচ্ছে 1.6, মানটা আর কি 10⁻⁻19 কুলম্ব। আর তুমি যদি ESU তে প্রকাশ করো তাহলে হচ্ছে এইটা 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। যদি আমি এখানে এদের আপেক্ষিক চার্জ চিন্তা করি, প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে +1। ওকে ভাই, আবার একটু বলবেন? হ্যাঁ অবশ্যই। দেখো, মেইনলি কি, হাইড্রোজেনে তো কোনো নিউট্রন ছিল না, একটা প্রোটন ছিল একটা ইলেকট্রন ছিল। তো H+ মানে তো সেই ইলেকট্রনটাও দিয়ে দিচ্ছে। তার মানে H+ মানে হচ্ছে এর কাছে শুধু একটা প্রোটন আছে, আর কিছু নাই। এই জন্য H+ কে আমরা অনেক সময় প্রোটন নামে ডেকে থাকি। বুঝছো? মানে সেম জিনিস না, বাট সেম বৈশিষ্ট্য ধারণ করে।
আর আবারও বলতেছি, আপেক্ষিক চার্জ মানে যেটা আমরা ধরে নিই সেটা। এই পরীক্ষায় যদি আপেক্ষিক চার্জ চাই, তারপর তুমি যদি প্রকৃত চার্জ লিখে দিয়ে আসো, তখন কিন্তু ঝামেলায় পড়বা। ইএসইউ কি একটা একক? হ্যাঁ, ইএসইউ একটা একক, সম্ভবত হচ্ছে কে রাফি মাত্র পরে জয়েন করছে ক্লাসে। ইএসইউ হচ্ছে সিজিএস ইউনিট একক, এটা আমরা দেখছি। এইচ প্লাস মানে ইলেকট্রন বিহীন, হ্যাঁ। এবার তোমাদেরকে একটা প্রশ্ন করি, একটা মানুষের পরিচয় বহন করে কে বলো? মানে একটা মানুষের আইডেন্টিটি, আমি যে শাওন রেজা, সেটা কি কি সেটা হচ্ছে পরিচয় বহন করে? শৈশব বলছে নাম না, শাওন নামে তো আরো অনেক আছে, তো তারা আর আমি তো সেম হব না। নাম না, শাওন নামে আরো মানুষ থাকতে পারে না? আছে তো। চরিত্র, না চরিত্র তো সেম হইতে পারে। তুমি দেখো না, নির্বাচনের আগে সব নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হয়, আর সবার চরিত্র তো ফুলের মতো পবিত্র, তুমি আলাদা কেমনে করবা? সামনে উপজেলা নির্বাচন না, আমাকে আমার ইয়া থেকে ফোন দিছিল যে হচ্ছে একটু ইয়াং যারা আছে তাদেরকে একটু ফোন টোন করে একটু বলে দিতে, কিন্তু আমি তো চিনি না যে কে কে দাঁড়াইছে আসলে। আচ্ছা হ্যাঁ, এটা হতে পারে যে একজন বলতেছে ফেস, ফেস হতে পারে, কারণ মানুষের চেহারা কারোর সাথে কারো মিল নাই। যদি বলা হয়ে থাকে সারা দুনিয়ায় নাকি 7 জন মানুষের চেহারায় মিল আছে, মানে আমার যে বাকি 6 জন কই আছে এটা তো চিন্তা করছি। আমার সেই মেট গুলো নিশ্চয়ই ইউরোপে থাকবে না, কারণ ইউরোপিয়ানদের চেহারা এরকম না। আফ্রিকাতেও থাকবে না, ল্যাটিন আমেরিকাতেও থাকবে না। তো আমার বাকি 6 জনকে খুঁজতে হইলে আমার হচ্ছে হয় ইন্ডিয়া খুঁজতে হবে। ইন্ডিয়া, পাকিস্তানি না, পাকিস্তানি না আমাদের মতো না। ইন্ডিয়া, এপাশে মায়ানমার আছে, নেপাল ভুটানদের সাথে হালকা পাতলা মিল আছে আমাদের। বেশি দূরে আর কি যাওয়া যাবে না, কারণ হচ্ছে বেশি দূরের সাথে মিলবে না। আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক ওরা হচ্ছে অন্য রকমের ককেশীয় টাইপের। আর আমরা ইন্ডিয়ানরা এরা হচ্ছে এক টাইপের। শ্রীলঙ্কানরা আমাদের মতো না, শ্রীলঙ্কানরা হচ্ছে একটু তামাটে তামাটে টাইপের হয়। তো যাই হোক, দেখো একটা মানুষের ইয়া বহন করে, পরিচয় বহন করে তার চেহারা। কেউ বলতেছে ডিএনএ, হ্যাঁ ডিএনএ হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, তারপর হচ্ছে রেটিনার স্ট্রাকচার হতে পারে। এখন আমার কথা হচ্ছে একটা পরমাণুর পরিচয় বহন করে কে? পাকিস্তানিদের সাথে আমাদের কোনো মিলই নাই, পাকিস্তানিরা হচ্ছে ইরান ইরাক ওই ধাঁচের। আপেক্ষিক চার্জ মাইনাস প্লাস ওয়ান হলে কেমনে মানুষ ধরে নিছে, এটাকে আমরা ধরবো প্লাস ওয়ান। মনে রাখো, একটা পরমাণুর পরিচয় বহন করে হচ্ছে প্রোটন। আমি একটু লিখে দিচ্ছি, যে পরমাণুর পরিচয় বহন করে। ভাই এটার মানে কি বুঝা দিচ্ছি। ধরো কোন একটা পরমাণুতে প্রোটন আছে 10টা, তার মানে দিন শেষে যাই হোক না কেন, দুনিয়া উল্টাই গেল, সেই পরমাণু নিয়ন হইতে বাধ্য। ইলেকট্রন 10টা হলে কিন্তু বলা সম্ভব না সেই পরমাণু কোনটা, কিন্তু প্রোটন 10টা মানে সেটা নিয়ন হবে। কোন পরমাণুতে ধরো নিউট্রন বললো 8টা, নিউট্রন 8টা বললে কিন্তু আমরা বলতে পারি না সেই পরমাণুটা কোনটা। কিন্তু যদি বলে প্রোটন 8টা, দুনিয়া উল্টে গেল, সেই পরমাণু অক্সিজেন হবে। এই জন্য আমরা বলি পরমাণুর পরিচয় বহন করে কে? প্রোটন হচ্ছে পরিচয় বহন করে। মাথায় রেখো। আচ্ছা, এরপরে দেখি হচ্ছে পরমাণুর প্রোটনের ভর। ভর কত? ভর হচ্ছে আমরা জানি হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 দিলে হচ্ছে আসবে কেজি প্রোটনের ভর। অথবা হচ্ছে আমরা যদি বলি যে 1.67 ইন্টু 10⁻⁻24 দিলে গ্রাম আসবে। এই মানটা তোমাদের মুখস্থ থাকা উচিত, 9 10-এ ছিল। ভাই বললেন না তো আপনার পরিচয় কি বহন করে? এই যে আমার চেহারা বহন করে। আমরা দেখলেই তো চিনতে পারা যে শাওন ভাইয়া। আমার মাঝে মধ্যে কি হয়, ধরো ফেসবুকে একটা ভিডিও দেখছি বুঝছো, তো ভিডিও দেখতে দেখতে হুট করে অ্যাড শুরু হয়েছে, তো অ্যাড শুরু হলে বিরক্ত লাগে না? তোমাদেরও লাগে আমি জানি। তো আমার নিজেরও হচ্ছে বিরক্ত লাগে, পরে দেখি যে অ্যাড এর মধ্যে আমি, মানে শিখর অ্যাড, বা ওই যে এখন শিখো প্রথম আলোর যে অ্যাড। তো জিনিসটা খুব ফানি লাগে যে আমি নিজে ভিডিও দেখতেছি, অ্যাড শুরু হয়েছে, আমার বিরক্ত লাগে। পরে দেখি যে অ্যাড এর মধ্যে তো আমারই ভিডিও। তো তারপর আমার মজাই লাগে, আচ্ছা ঠিক আছে ভালোই তো। এবং আমি জানি তোমরা অনেকে ভিডিও দেখতে দেখতে আমার অ্যাড দেখো, শিখর থেকে যে অ্যাড গুলো দেয়। আচ্ছা, এবার এসেছি নিউট্রন। নিউট্রন আবিষ্কার করছে কে? এটা মেডিকেলে অনেকবার আসছে, এনার নাম জানি। এর নাম হচ্ছে জেমস চ্যাডউইক। এটা সব থেকে বেশি বার আসছে, আমি শুধু চ্যাডউইক লিখি। জেমস চ্যাডউইক।
উনি নিউটন আবিষ্কার করছে 1932 সালে। মানে এই যে আবিষ্কারকের নাম নিয়ে 3 টাইপের জিনিস যে লিখলাম, তার মধ্যে সব থেকে এটা বেশি আসছে। মেডিকেলে অনেক বেশি পরিমাণ প্রশ্ন আসছে। এই অ্যাক্ট, জেমস চ্যাডউইক, 1932 সাল। তাহলে জেমস চ্যাডউইক 1932 সালে নিউটন আবিষ্কার করছে, ভালো কথা। এরপরে হচ্ছে আমরা জানি যে নিউট্রনকে সিম্বল দিয়ে করা হয় এইটা দিয়ে। এটা হচ্ছে তার চার্জ, এটা হচ্ছে তার ভর। এবং নিউট্রনের কোনো চার্জ নাই, চার্জ নাই দেখে তাকে নিউট্রাল বলে আর কি। চার্জ 0। নিউট্রনের ভর হচ্ছে কত? ভর হচ্ছে 1.67। তোমাদের বই আবার একটা 5 আছে, 10⁻⁻27 কেজি। অথবা চাইলে হচ্ছে আমি গ্রামে প্রকাশ করতে পারি, 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ভাইয়া একাডেমিকের সাথে এখন থেকে কিভাবে মেডিকেলের প্রিপারেশন নিব? অন্তরা খুব ভালো প্রশ্ন করছে। অন্তরা, মেডিকেলের প্রিপারেশন নেওয়ার দরকার নাই। তুমি কি এখন মেডিকেলে কি কি পড়ে জানো? ফিজিওলজি পড়ে, অ্যানাটমি পড়ে, বায়োকেমিস্ট্রি পড়ে। তুমি কি সেগুলো পড়বা নাকি কেমিস্ট্রি পড়বা? তোমার একাডেমিক অ্যাডমিশন মাথায় নেওয়ারই দরকার নেই। তুমি জাস্ট কেমিস্ট্রি পড়ো, তুমি বায়োলজি পড়ো, ফিজিক্স পড়ো, এবং যা পড়ো কোনো রকমের গ্যাপ রেখে পড়ো না, তাইলেই হইতেছে। বুঝতে পারছি? এই অন্তরা, মানে ভাইয়া মাথায় আনারই দরকার নাই যে হইতেছে না। ডিড ইউ হেট বায়োলজি? না, আমি বায়োলজি পড়তে আমার ভালোই লাগতো। আমি হেট করতাম হচ্ছে ফিজিক্স, কোনোটাই হেট করতাম না, ফিজিক্স আমার কাছে কঠিন লাগতো। কিন্তু কথা হচ্ছে যে তোমার মাথায় আনারই দরকার নেই যে আমি একাডেমিকের জন্য পড়ছি না অ্যাডমিশনের জন্য পড়ছি। তুমি বায়োলজি পড়ো, তুমি ফিজিক্স পড়ো, তুমি ম্যাথ পড়ো, তাইলে হইতেছে। ওকে, এবার দেখো, এই যে তোমাদের যে মানগুলো দেওয়া ছিল বা এখানে যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, সেই কথাগুলো এখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তো সবাই এটা একটু তুলে নাও। এখানে নতুন বিশ্বাস করো কিচ্ছু লেখা নাই। ওইখানে যা লেখা ছিল তাই একটা চার্টে লিখে দিছি, যেন তোমার পড়তে গিয়ে রিভিশন দিতে সুবিধা হয়। তো আমি এখানে একটু বলে দিই, প্রোটন হচ্ছে এইটা P11, অথবা হচ্ছে H প্লাস হচ্ছে সিম্বল। ইলেকট্রন হচ্ছে -10, নিউট্রন 01। তারপরে হচ্ছে 4.8, 10⁻⁻10 ESU। এটাও 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। আর আমি জানি এএমইউ নিয়ে সবার প্রশ্ন আসছে, তো আমি এএমইউ নিয়ে পরে বলতেছি, আগে একটু লিখে নাও। লেখা হলে একটু ডান লিখো। আমি এএমইউর ব্যাপারটা বুঝাই দিচ্ছি, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট লিখো যেমনে আছে। স্ক্রিনশট নিও না, আমি তো লেখার সময় দেই। আর একাডেমিক কোর্সে হচ্ছে আমরা কখনোই কখনোই হচ্ছে তাড়াহুড়া করি না। ইলেকট্রন, ইলেকট্রনের ইএসইউ নেগেটিভ হবে না? হ্যাঁ হবে, আমি তো এখানে ভ্যালু নিচ্ছি বাবা, শুধু ভ্যালু নিচ্ছি, ভ্যালু ভ্যালু দাও দাও। দেখো এএমইউ জিনিসটা কি, আর একটু বলি এএমইউ এর ফুল মিনিং কি। এএমইউ এর ফুল মিনিং হইতেছে অ্যাটমিক মাস ইউনিট। এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট। এখন জিনিসটাকে একটু বুঝাই দেই। জিনিসটা হচ্ছে যে গ্রাম বলো কেজি বলো, তোমার কি মনে হইতেছে 10⁻27 মানে -27? নিউটন আবিষ্কার করার এক্সপেরিমেন্টটা কি ছিল? এটা জানি না, নিউটন আবিষ্কার করার এক্সপেরিমেন্ট কি ছিল। ইয়া, নন্দিনী, জানি না ভাইয়া, দেখতে হবে আমাকে। তারপরে হচ্ছে মানে আমি কখনো এই প্রশ্ন মাথায় আসে নাই আমার।
এরপরে হচ্ছে এই যে 10⁻⁻27, 10⁻⁻19, এই মানগুলো নিয়ে ডিল করা মজা লাগে না, ভাল লাগে না। তখন সায়েন্টিস্টরা করলো কি যে না, আমরা এই বড় বড় একক নিয়ে কাজ করব না। যখন আমরা পরমাণু নিয়ে হিসাব নিকাশ করব, যখন ইলেকট্রন প্রোটন নিউট্রন এই টাইপের ছোট ছোট কণিকা নিয়ে হিসাব নিকাশ করব, তখন হইতেছে আমাদেরকে কি জানি সরতে বলছে, আমরা নতুন একটা একক বানাবো পরমাণুর ক্ষেত্রে। পরমাণুর জন্য এই জন্য আমরা নাম দিয়েছি অ্যাটমিক ম্যাস ইউনিট, মানে অ্যাটম রিলেটেড যে ম্যাস গুলো তার জন্য নতুন একটা ইউনিট ডিজাইন করা হয়েছে। সেই হচ্ছে আমাদের ইএসইউ, এএমইউ, এবং সম্পর্ক হতেছে এইটা যে 1 গ্রাম সমান হচ্ছে 1.6 ইন্টু 1.67, যদি বলি 1 এএমইউ সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম। মানে এটা হচ্ছে কনভার্সন যদি বলি। তাহলে আমরা আজকে কি দেখলাম? আজকে ফার্স্ট ক্লাস তো আমরা জাস্ট হচ্ছে পরমাণুর মডেল আজকে যাব না। প্রথম ক্লাসে আমরা জাস্ট বেসিক কিছু কথা বললাম আর 3 টাইপের মূল কণিকা। সো টেকনিক্যালি তোমার কেমিস্ট্রির এখনো বই পড়তে হবে না। তুমি শুধু হচ্ছে, তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই দেই। মজার জিনিসটা হইতেছে এই যে আমরা যে চার্জটা বের করলাম, মানে আমরা যে চার্জ বের করছি, ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ, এটা বের করার তোমাদেরকে ওয়ে বলে দিছি, সবাই একটু লিখে নাও, যে ইলেকট্রনের চার্জ নির্ণয়। দরকার নেই, বাট এমনি দেখাই দিই, যেহেতু হচ্ছে বইয়ে বোধহয় এই অংশটুকু আছে। কিভাবে নির্ণয় করছিল ইতিহাস নিয়ে কথা বলবো। তো ইলেকট্রনের চার্জ নিয়ে আমরা জানি ইলেকট্রনের চার্জের মান হইতেছে এইটা, মানে এই মানটা হইতেছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা কিভাবে বের করছিল? আমি এমনিতে একটা ব্যাকগ্রাউন্ড বলতেছি। ভাই এএমইউ তো কত একক নাই, তাহলে এএমইউ সমান হচ্ছে সামথিং গ্রাম, কেমনে হবে? গ্রাম তো একটা ইউনিট, গ্রামও একটা ইউনিট, এএমইউ একটা ইউনিট। বাট এএমইউ রে এএমইউ বলা হয় কারণ অ্যাটমের জন্য এটা আমরা হিসাব করি তার জন্য, বুঝছো? এবং এই ইউনিটে দেখো খুব সুন্দর সুন্দর মান আসছে না? যেটা 10⁻⁻27 ছিল সেইটা আসলে 1.0074। বুঝতে পারছো? এখন এই মানটা কিভাবে বের হয়েছিল? বের হয়েছিল হচ্ছে থমসন একটা এক্সপেরিমেন্ট করছিল। না, একটা পরীক্ষা ছিল এরকম যে ওরা করছিল কি, সিলভারকে সিলভার হিসেবে জমা করাচ্ছিল। এখন দেখো, সিলভারকে যখন সিলভার হিসেবে জমা করাবে তখন কি হয়? একটা সিলভার তো একটা ইলেকট্রন দান করে প্লাস হয়েছিল, এখন সে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার হবে। এবং দেখো তো ভাই, আমি যদি 1 মোলের জন্য হিসাব করি, 1 মোল সিলভার 1 মোল ইলেকট্রন গ্রহণ করে এখানে হচ্ছে 1 মোল সিলভার জমা হচ্ছে। মানে সিলভার যখন সিলভার হয়, সিলভারকে তুমি যদি আয়ন থেকে পরমাণু বানাইতে চাও, তাহলে সে তো একটা ইলেকট্রন গ্রহণ করবে। সো প্রশ্ন হচ্ছে কেন একটা গ্রহণ করবে, দুইটা কেন না? কারণ সে তো প্লাস হয়, এখানে ক্যালসিয়াম হলে দুইটা গ্রহণ করতো, যদি অ্যালুমিনিয়াম হয়তো তিনটা গ্রহণ করতো, বাট সিলভার দেখে সে একটা গ্রহণ করে। তাহলে একটা সিলভার একটা গ্রহণ করলে 1 মোল সিলভার 1 মোল গ্রহণ করে। এবং সায়েন্টিস্টরা, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এই পরীক্ষাটা করা হয়েছিল। তড়িৎ বিশ্লেষণের সময় দেখলো, তারা পরিমাপ করলো যে এইখানে 96,500 কুলম চার্জ দিতে হয়েছে, বুঝছো? কোথায়? এই যে এইখানে। এই এক্সপেরিমেন্ট যখন তারা করছিল, সেই এক্সপেরিমেন্টে ওদের ব্যাটারি থেকে এত কুলম চার্জ দেওয়া লাগছিল। এই হচ্ছে ওদের এক্সপেরিমেন্ট ছিল। তাহলে ওরা এক্সপেরিমেন্টের মাধ্যমে নিজেরা দেখলো যে হইতেছে 96,500 কুলম চার্জ দিছে। এই 96,500 কুলম চার্জ কিসের সোর্স, কই থেকে আসছে? এই 1 মোল ইলেকট্রন থেকে আসছে না? এই বুঝতে পারি কি? তাহলে আমরা কি বলতে পারি যে 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম। আবারও বুঝাই দিচ্ছি। সিলভার প্লাস থেকে যখন সিলভার হয়, তখন আমরা তো কেমিস্ট্রি থেকে জানি 1 মোল ইলেকট্রন লাগে, এটা কেমিস্ট্রি থেকে আমি জানি। আর ওইখানে যে ব্যাটারি ছিল, সেই ব্যাটারির হিসাব নিকাশ করে তারা দেখলো যে এত কুলম চার্জ ব্যাটারিতে উঠছে। ব্যাটারি তো রিডিং করা যায়, তাই না? তাহলে আমি এটা বলতে পারি যে 1 মোল ইলেকট্রন সমান হচ্ছে এত কুলম চার্জ। এটা বলা যায় না? দেখো তো কারো কোনো আপত্তি আছে কিনা। 96,500 কুলম চার্জ। আশা করি এটা সবাই বুঝতে পারছে। আচ্ছা, আমাকে বলছে হোয়াই সিলভার নাথিং এলস, মানে এটা একটা ইতিহাস নিয়ে আমরা কথা বলতেছি।
তারা এটা করার মাধ্যমে পাইছে। তারা যদি অন্য কোনো পরমাণু দিয়ে করতে চাইতো তাহলে তো অন্য কোনো পরমাণু দেখাইতাম। মানে এটা এমন না যে অন্য কিছু দিয়ে করলে হইতো না, বাট সিলভার দিয়ে তারা পাইছিল। তাহলে কথা হইতেছে আমি বলতে পারি 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। এই 1 মোল মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা না? তাহলে আমি তো এটা বলতে পারি যে হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 23 এতটা ইলেকট্রন যদি থাকে সেখানে 96,500 কুলম্ব চার্জ হচ্ছে আমরা পাই। তাহলে আমি যদি এখানে একটি ইলেকট্রন নেই তাহলে কি নিয়ম করো, 96,500 বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে দেখো কত থাকে, 96500 6.023 10 টু দি পাওয়ার 23। এই আসছে যে মানটা আমরা জানি সেই মানটা কি আসছে দেখো তো, সবাই ক্যালকুলেটর চাপো, চেপে দেখো যে আমরা যেটা জানি সেটা আসছে কিনা, সেটাই আসবে। ওকে, আবার বলেন। মেইন কথা হতেছে ইলেকট্রনের চার্জের মানটা তো আমরা তো এখন মুখস্থ করি বা আমাদের মুখস্থ অলরেডি আছে। তো আমরা একটু দেখলাম যে এটা কিভাবে আসলে নির্ণয় করা হয়েছিল সেই ওই সময় আদিম যুগে। আদিম যুগে মানে বুঝতে পারো কত আগে, প্রায় 100 বছর আগে এখান থেকে। ওরা করছিল কি, সিলভার আয়ন থেকে সিলভার জমা করছিল তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। তো সেইখানে ওরা দেখলো যে হচ্ছে আমরা তো কেমিস্ট্রির মাধ্যমে জানি যে সিলভার থেকে সিলভারে জমা করতে বা সিলভার পরমাণু বানাতে একটা করে ইলেকট্রন লাগে। তাহলে একটা সিলভারের জন্য যদি একটা ইলেকট্রন লাগে তাহলে 1 মোলের জন্য 1 মোল লাগবে। আমি এখানে বুঝাইছি যে 1 মোল সিলভার 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল সিলভার পরমাণু হয়। এবং ওরা ওই এক্সপেরিমেন্টের মাধ্যমে ব্যাটারির রিডিং থেকে জানছে, মানে এটা আসলে ফিজিক্সের মাধ্যমে করা হয়েছে, যে ব্যাটারি থেকে জানছে যে আমার এত কুলম্ব চার্জ খরচ হয়েছে। তাহলে এই এত কুলম্ব চার্জ আসলে কই গেছে, ইলেকট্রনের মধ্যেই তো গেছে, চার্জ তো আর অন্য কোনো জায়গা দিয়ে আসে না। তাহলে বলতে পারি 1 মোল ইলেকট্রন যে কথা, এত কুলম্ব চার্জ সেই কথা, অর্থাৎ 1 মোল ইলেকট্রন এত কুলম্ব চার্জ ক্যারি করতে পারে। তাহলে 1 মোল মানে তো হচ্ছে তুমি জানো যে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে হিসাব করো। এবার প্রোটনেরটা আমরা কেমনে বের করছি ভাই, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ তো সমান, বিপরীত ধর্মী তাই না, তা না হলে তো পরমাণু চার্জ নিরপেক্ষ হতো না। তখন সায়েন্টিস্টরা চিন্তা করছে আচ্ছা ইলেকট্রনের যদি এটা হয় তাহলে প্রোটনের এইটা কিন্তু কি হবে, প্লাস হবে। সিম্পল হিসাব। এবার দেখি ইলেকট্রনের ভর নির্ণয়, এইটারও একটা ইতিহাস আছে। ইলেকট্রনের ভর নির্ণয়, যে ভরটা কিভাবে নির্ণয় করা হয়েছিল এটাও কিন্তু ইতিহাস নিয়ে কথা বলতেছে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। ইলেকট্রনের ভর মান কত, মান তো আমরা জানি যে এই মানটা 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31 বা 28 কেজি যাই বলো না কেন, 28 গ্রাম নিলাম। এখন এই মানটা কিভাবে বের করা হয়েছিল? সো ভর নির্ণয়ের যে পরীক্ষাটা করছিল সেই পরীক্ষাটা করছিল হচ্ছে, ওনার নাম হচ্ছে থমসন, ওই থমসনই। সে কোনো একটা পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের E/m মানে হচ্ছে চার্জ বাই হচ্ছে ভর, এই পরীক্ষাটার কথা কোথাও বিস্তারিত হচ্ছে আমাদের লেভেলে নাই। তো সে এই থমসন একটা পরীক্ষা করছিল, সেই পরীক্ষার মাধ্যমে সে চার্জ বাই ভরের একটা রেশিও পাইছে। মানে আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে, হ্যাঁ অলরেডি কে জানি হইতেছে, এটা অলরেডি বলে দিছে আমাকে সেটাপ। থমসন ইলেকট্রনের চার্জ এবং ভরের অনুপাত নির্ধারণ করেন, তিনি দেখান যে ক্যাথোড রশ্মি কণার চার্জ ও হচ্ছে ভরের অনুপাত ধ্রুবক, যা পরে E/m হিসেবে প্রকাশ করেন। আচ্ছা ঠিক আছে, মানে উনি হচ্ছে ক্যাথোড রে টিউবের মাধ্যমে দেখলো যে ইলেকট্রনের চার্জ বাই ভরের যে মানটা আসে সেই মানটা সবসময় কনস্ট্যান্ট থাকে, এবং এই মানটা হচ্ছে এইটা। এটা আমার মুখস্থ নাই, বাট বের করা যাবে ক্যালকুলেটর দিয়ে। 1.758 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কুলম্ব পার হচ্ছে গ্রাম। মানে থমসন ওনার পরীক্ষার মাধ্যমে দেখলো ইলেকট্রনের চার্জ বাই ভর এই রেশিওটা, কি বলে, চার্জ বাই ভর এই রেশিওটা হচ্ছে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার 8 গ্রাম পার কুলম্ব। সরি কুলম্ব পার গ্রাম, বুঝছো, কুলম্ব তো চার্জ আর গ্রাম তো হচ্ছে ভর। উনি এইটা হচ্ছে কোন একটা পরীক্ষার মাধ্যমে, ক্যাথোড রে টিউব পরীক্ষার মাধ্যমে জানলো। আবারও বলতেছি যে হচ্ছে থমসন ক্যাথোড রে টিউব পরীক্ষার মাধ্যমে দেখলো ইলেকট্রনের ভর বাই চার্জ বাই ভর একটা রেশিও, এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকে, এবং সেই রেশিওটা হচ্ছে 8, 1.7 10 টু দি পাওয়ার 8। এখন আমার দরকার কি, আমার দরকার হচ্ছে কি, আমার দরকার হচ্ছে ভর। তাহলে দেখো তো ভাই, আমি যদি এই E/m কে
কিছুক্ষণ আগেই তো তুমি জানো যে হচ্ছে ইলেকট্রনের চার্জের মান জানো, তাহলে ইলেকট্রনের চার্জের মানকে ওই রেশিও দিয়ে যদি ভাগ করো, ইলেকট্রনের চার্জের মানকে যদি ওই রেশিও দিয়ে ভাগ করো, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? ই ইন্টু উপরে এম যাবে আর নিচে হচ্ছে ই যাবে, দেখো কাটাকাটি যায়। যেহেতু আমি চার্জের মান জানি, সো চার্জের মানকে ওই চার্জ বাই ভরের রেশিওতে যদি ভাগ করি, তাহলে আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি থাকে হইতেছে এম এর মান। মানে সোজা কথা, তুমি কি করতে চাচ্ছ? তুমি করতে চাচ্ছ যে ইলেকট্রনের চার্জের মান কত? 1.6 ইন্টু 10⁻19, সেটাকে ভাগ করবা হচ্ছে 1.758 ইন্টু 10⁻8। দেখো এখানে হচ্ছে গ্রামে মানটা বের হবে ওইটা, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। তাহলে আমি একটু দুইটা জিনিস রিভিউ করে দেই। সায়েন্টিস্টরা সিলভারকে জমা করার সময় দেখলো 1 মোল ইলেকট্রন ক্যারি করে হচ্ছে এই 96,500 কুলম্ব চার্জ। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন আবিষ্কার করে 96,000, মানে ক্যারি করে 96,500 কুলম্ব চার্জ, দেন একটা কত করে ঐকিক নামে করলে বের হইতেছে। আর থমসন ক্যাথোড রে টিউবের মাধ্যমে দেখে ইলেকট্রনের চার্জ বাই ভর এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট, এই মানটা। তাহলে এটা হচ্ছে চার্জ বাই ভরের মান। আর চার্জের মান তো আমি অলরেডি জানি, তো চার্জের মানকে ওই চার্জ বাই ভরের যে কনস্ট্যান্ট ভ্যালু বা যে ধ্রুবক ভ্যালু, সেই ধ্রুবক ভ্যালু দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো কাটাকাটি যায়, আলটিমেটলি এই মানটা থাকে। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? ওকে, সো আমরা আজকে আর আগাচ্ছি না, আজকে আমরা এখানেই শেষ করছি। বাট এখন বই পড়তে হবে না, বই পড়ার মতো কিছু পড়াই নেই। মেইন কথা হইতেছে আগামী ক্লাসে আসার আগে তুমি এই খাতাটা একটু রিভিশন দিও। কেমিস্ট্রি নিয়ে আগামী 2 দিনে তোমার খুব একটা কাজ নাই। তুমি শুধু ওকে আপাতত চিল করো, আপাতত হতেছে তোমার মতো থাকো। বই কবে কিনতে হবে, কেমনে কিনতে হবে, রেশিওটা কিভাবে আসলো, ক্যাথোড টিউবের মধ্যে আসলো, আমরা হচ্ছে এমনিতে একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড শিখছি, ব্যাকগ্রাউন্ডের আবার ব্যাকগ্রাউন্ড দরকার নেই, বুঝছো? তাহলে প্যারা খেয়ে যাবা। আর ক্লাস রেকর্ডটা হচ্ছে কালকে সকালে, মানে প্রতিদিন যখন ক্লাস হবে পরদিন সকালবেলা হচ্ছে ক্লাস রেকর্ড আর হচ্ছে স্লাইড সবাই গ্রুপে টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবা। রেশিও মানে অনুপাত। চার্টটা আরেকবার একটু দেখাবো। এই যে চার্ট হচ্ছে আরেকবার। ক্লাসটা খুবই ভালো লাগছে, থ্যাঙ্কস। আরে আজকে তো আমরা তেমন কিছু পড়ি নাই, প্রথম ক্লাস তো, আমরা আস্তে আস্তে হচ্ছে এই স্পিডে আগাবো, তারপরে দেখবা স্পিড আপ করব। তো ঠিক আছে ভাইয়া, আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সোমবার রাত 8টায় ইনশাল্লাহ সেম টাইমে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে, আর প্যারা খাওয়ার কোনো কারণ নাই।